আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স লাইভ বুট ক্যাম্প আজকে হচ্ছে নবম ক্লাস। সো আজকের ক্লাসে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সো অ্যাকচুয়ালি আজকে আমি এগেইন প্রথমে একটু সরি বলে নিই, আজকে হচ্ছে আমি ভিডিও ওপেন করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি আজকে লাইভটা হয়তো করতাম না। আমি দেখছেন যে আমি হয়তো পোস্ট দিই নাই যে আজকে কি লাইভ হবে কি না, আমি ফেসবুকে বা কোথাও পোস্ট দিই নাই। এটা কারণ হচ্ছে আমি ছিলাম ঢাকার বাইরে, আজকে ময়মনসিংহ ছিলাম। সো ময়মনসিংহ থেকে আমি চিন্তা করতেছিলাম যে আইসা পৌঁছতে পারবো কিনা, খুব জরুরি একটা কাজ ছিল ওখানে। সো তারপরেও আমি চলে আসছি, কারণ হচ্ছে আপনাদের এত এত মানুষ, হাজার হাজার মানুষ ওয়েট করবে হয়তো। সো এটা আমার কাছে রিশিডিউল করাটা আমার কাছে মানে এটা এটি আনইজি লাগছিল। সো এই জন্য আমি কষ্ট করে চলে আসছি। আমি যে একটু আগে জার্নি করে জাস্ট আসলাম। ঢাকায় আসার পরে আমি চিন্তা করলাম যে ওকে আমি লাইভটা শুরু করি। এখন আমার এই অফিসের সেট আপ, ওখানে গিয়ে যে লাইভ করবো ওই সময়টা কাভার হয় নাই। এই কারণে আমি আমার জাস্ট বাসা থেকে আমি লাইভে কানেক্ট হয়ে গেলাম। এখানে আমার ক্যামেরা সেট আপটা না থাকার কারণে আমি এখানে লাইভ ভিডিও ওপেন করতে পারতেছি না। সো এই জন্য আমি দুঃখিত। আর আমি আজকে যেটা করব, আগের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছিলো, আজকের ক্লাসটা বেশি লম্বা করব না, বাট অনেক ইম্পর্ট্যান্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর আরেকটা ছোটো জিনিস একটু অ্যানাউন্সমেন্টটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যেহেতু 9টা ক্লাস চলে গেছে, বাট আমাদের অনেকগুলো টপিক এখনও বাকি আছে। সো আমি অলরেডি বলছি যে আমরা হচ্ছে হয়তো আরও 2টা ক্লাস ইনক্রিজ করব, মানে হচ্ছে 12টা ক্লাস করাবো। ওই ক্লাসগুলোতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের অনেকগুলো অ্যাডভান্স ডিসকাশন থাকবে, এইগুলো আমরা করব। সো এই মোমেন্টে আপনারা যারা আছেন সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন। আমরা 8 নম্বর ক্লাসে একেবারে শূন্য থেকে একটা ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় সেটা আমরা দেখাইছি। এখন এই ক্লাসে আমরা চেষ্টা করব ফেসবুক পিক্সেল সহ আরও অ্যাডভান্স যে ব্যাপারগুলো আছে এগুলোর থিওরিটিক্যাল ব্যাপারটা আমরা বুঝবো, তারপরে এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। আমি জানি না কতটুকু আজকে পারবো, কারণ আমার এনার্জি মনে হয় না খুব একটা কোলাবে আজকে। তারপর আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আর কি। না হলে কোনো সমস্যা নেই, কোনো টপিক বাদ যাবে না, আমরা নেক্সট ক্লাসে এটাকে কভার আপ করবো। ওকে। সো আজকে হচ্ছে ওই তো আমাদের গতানুগতিক যে স্লাইড। ওকে, আজকে যে টপিকটা নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করব সেইটা আমি একটু বলি। প্রথমত 5 নম্বর ক্লাসে আমরা আপনাদেরকে বলছিলাম যে মূলত আপনি যদি ভালো মানের একটা সেল জেনারেট করতে চান, মানে ই কমার্স বিজনেস একদম প্রপার ওয়েতে করা যায়, মানে করতে চান, অনেক ওয়েতে ব্যবসা করা যায়। আপনি শুধু একটা পেজ খুলে কালকে আপনি সেন্ড মেসেজ কনভার্সনে আপনি অ্যাড রান করবেন, অথবা হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন, অথবা আপনি লাইভ করবেন, এইভাবেও আপনি ব্যবসা করতে পারবেন। বাট এইগুলো রাইট মেথড না। প্রত্যেকটা ব্যাপারের একটা রাইট মেথড আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে। সো ওই ওয়েতে যদি আপনি প্রপার ওয়েতে করতে চান, সেক্ষেত্রে আপনার বেস্ট অপশন আমি একদম প্র্যাকটিক্যালি করে দেখাইছিলাম 5 নম্বর ক্লাসেই রেজাল্ট অ্যানালিসিস করে দেখাইছিলাম আমরা সব কটা অবজেক্টিভ অ্যাড রান করে যে কোনটা আমাদের জন্য ভালো। এবং আমরা প্রায় 3 দিনে 25 লাখ টাকা না, তো সেল তো আরও বেশি করছি, আমরা ডেলিভারি করছি হয়তো 20 লাখ টাকার মতো প্রোডাক্ট আমরা কুরিয়ারে দিছি, কিন্তু আমরা প্রোডাক্ট কিন্তু সেল করছি অনেক, মানে আমাদের প্রোডাক্ট ছিল না, আমাদের প্রায় 30 লাখ টাকার বেশি আমাদের অর্ডার হয়েছিল। সো এটা আপনারা সবাই জানেন। সো ব্যাপারটা হইতেছে এখানে এই শর্ট টার্মে একটা নিউ বিজনেসে এত সেল যে আমরা জেনারেট করতে পারলাম, তো এইটা আসলে কিভাবে হয়েছে, এটা রাইট মেথড অ্যাপ্লাই করার কারণে হয়েছে। অনেকেই দেখবেন যে নিউ বিজনেস থেকে হয়তো 1 লাখ 1.5 লাখ সেল করা যায়, বাট 25 লাখ, এখন 25 লাখ আমি আপনাকে দেখাইছি, দেখেন এর আগের বার দেখাইছিলাম আমি 10 লাখ, এখন দেখাইছি কত 25 লাখ। ব্যাপারটা যদি মানে এমনও হয়, এটা আপনাদের কাছে নাম্বারটা অনেক বড় মনে হয়, কিন্তু গ্লোবাল মার্কেটে অনেক মানুষ আছে, অনেকেই আছে যারা হচ্ছে আপনার দিনে আপনার এরকম যদি বাংলাদেশি টাকা হিসাব করেন কোটি টাকা সেল করে। এটা পসিবল, এটা অসম্ভব না। আমি আমার অনেক ক্লায়েন্টের জন্য আমি করি। সো এটা সম্ভব। তো এটা রাইট মেথডে করতে হয়। রাইট মেথডটা কি সেটা আমি এক্সপ্লেন করতেছিলাম পর থেকে। রাইট মেথডটা 2টা জিনিস আমি বলছিলাম 6 নাম্বার ক্লাসে। 1 নাম্বার বিষয় ছিল হচ্ছে আপনাকে একটা সুন্দর ওয়েবসাইট ডেভেলপ করতে হবে আপনার বিজনেসকে ডিজিটালাইজ করার জন্য। সেকেন্ড যে জিনিসটা বললাম, ওয়েবসাইট বানালেই তো হবে না, তাই না? ওই ওয়েবসাইট বানানোর পরে ওয়েবসাইটের সাথে ফেসবুককে কানেক্ট করতে হবে। এখন ফেসবুক কানেক্ট করবেন কিভাবে? পিক্সেলের থ্রুতে। এখন এই ব্যাপারটাতে অনেকেই আছে কিছুটা নলেজ রাখেন পিক্সেল সম্পর্কে, আবার অনেকে আছে একদমই রাখেন না। সো আমি একদম বেসিক থেকে আলোচনা করব, এবং যারা জানেন তাদের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স টপিক আছে, এইগুলো হয়তো জানেন না। দেখেন টুলসের ব্যবহারের থেকে টুলসটা কেমনে কাজ করে, কেন কাজ করে, এটার ইনার পয়েন্ট কি, এই জিনিসটা বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনি এই জিনিসগুলো বুঝে যান, মানে ফান্ডামেন্টালটা বুঝে যান, তাইলে আপনার দেখবেন যে এটা বোঝা ইজি হবে। দেখেন ছোটোবেলায় আমরা ম্যাথ করতাম, ম্যাথ যদি মুখস্থ করে করে করি তাহলে কিন্তু লাভ নেই। আপনি হয়তো পরীক্ষায় আপনি মার্ক পাবেন,
ওই আপনি নিউটনের দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র এগুলো আপনি মুখস্থ করে আপনি এগুলো প্রমাণও হয়তো আপনি মুখস্থ করে ফেলছেন, ওটা দিয়ে আপনি এক্সামে ভালো রেজাল্ট করবেন, কিন্তু দিন শেষে এটা কিভাবে কাজ করে এটা যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না। ওই নিউটনের তৃতীয় সূত্র থেকে কিন্তু আপনার অনেক বিজ্ঞানী গবেষণা করে ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে মনে করেন প্লেন আবিষ্কার করে ফেলতেছে বা অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে, আর আমি আর আপনি মুখস্থ করে খালি বই লিখতেছি। সো ব্যাপারটা এরকম হবে। সো পিক্সেল সেট আপ করতে পারতে হবে, কিন্তু সবার আগে জানতে হবে এটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট, এটা কি, এটা কেন এত দরকার, এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, কীভাবে এটা কাজ করে, তখন আপনার জন্য ব্যাপারটা পুরো ইজি হবে। সো আমি ওই ফান্ডামেন্টাল টপিকটা নিয়ে আলোচনা করব, সময় পেলে প্র্যাকটিক্যাল দেখাবো, আজকে না পেলে পরের ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন চলে আসেন যে ফেসবুক পিক্সেলটা মূলত কি। ফেসবুক পিক্সেল হইতেছে মূলত হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, মানে একটা জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, মানে জেএস কোড। এই কোডটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুক প্ল্যাটফর্ম কমিউনিকেশন করে, মানে এটার সাথে তথ্য আদান প্রদান করে এই কোডের মাধ্যমে। এখন আমি মানে ব্যাপারটা হচ্ছে আপনি জার্নিটা চিন্তা করেন, একজন ব্যক্তি ফেসবুক স্ক্রল করতেছে, আপনি তার কাছে ধরেন একজন ব্যক্তি ফেসবুক স্ক্রল করতেছে, আমি তার সামনে একটা অ্যাড প্লেস করাইছি যে আমার শাড়ি, এবং এই শাড়ির নিচে শপ নাও বাটন আছে। এখন শপ নাও বাটনে ক্লিক করে বা অর্ডার নাও বাটনে ক্লিক করে সে চলে গেছে আমার ওয়েবসাইটে। দেখেন ফেসবুক একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আরেকটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইটের নাম ছিল গিফট গার্ডেন, সো এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট। এখন ফেসবুকের ভিতরে যতক্ষণ থাকবে তখন কিন্তু ফেসবুক এটা ডেটা ট্র্যাক করতে পারে, মানে হচ্ছে আপনি কোন পোস্টে লাইক দিয়েছেন, কোন পোস্টে কমেন্ট করছেন, কোন ভিডিও কত পার্সেন্ট দেখছেন, এটা ফেসবুক ট্র্যাক করতে পারে, সমস্যা নেই, কারণ তার প্ল্যাটফর্মে ঘটনাটা ঘটতেছে, তার এরিয়াতে ঘটতেছে। বাট যখনই তার প্ল্যাটফর্ম ছেড়ে সে চলে গেছে আরেকটা প্ল্যাটফর্মে, ওয়েবসাইট তো একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, সো চলে গেছে যখন আরেকটা ওয়েবসাইটে, তখন কিন্তু ফেসবুক আর এটা ট্র্যাক করতে পারে না ওই ওয়েবসাইটে গিয়ে ইউজারটা কী করতেছে, একটা প্রোডাক্ট দেখতেছে বা কিনতেছে, বা ওই প্রোডাক্টটা দেখে চলে গেছে, ও সে উইশ লিস্টে অ্যাড করছে, এই তথ্যগুলা ফেসবুক আর জানে না। সো এই তথ্যগুলো ফেসবুক জানবে কিভাবে, জানার একটা মেথড সে তৈরি করছে, কারণ সে যদি এটা না জানে তাহলে মার্কেটিং করা যাবে না, রিমার্কেটিং করা যাবে না। রিমার্কেটিং মানে ধরেন একজন মানুষ আমার প্রোডাক্ট দেখে চলে আসছে, এখন তার কাছে আরেকবার মনে করায় দেওয়া যে এই তুমি কিন্তু প্রোডাক্টটা দেখছিলে, তুমি এটা কিনে ফেলো, এই যে রিমাইন্ডারটা আমি দিব, এটা কিন্তু দিতে পারতেছি না। কেন? কারণ সে তো প্রোডাক্টটা দেখে চলে আসছে, তার ফোন নাম্বারটা ওখানে ড্রপ করে নাই, কিচ্ছু দেয় নেই যে আমি পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করব। সো এই কারণে ফেসবুক বেসিক্যালি আমাদের মার্কেটিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য এই অ্যাড প্ল্যাটফর্মগুলা একটা মানে আপনার ওয়েবসাইটের সাথে তার প্ল্যাটফর্মের একটা ইন্টিগ্রেশন করে, কোনো কিছুর মাধ্যমে কানেক্ট করাইলে কি হয়, ওই আপনার ওয়েবসাইটে যা যা ঘটে এই ব্যাপারে সে তদারকি করার ক্ষমতা আপনি তাকে দিচ্ছেন। এটা কিভাবে দিচ্ছেন? এটা টেকনোলজি ব্যবহার করে, জাভাস্ক্রিপ্টের একটা কোড, মানে ফেসবুক আপনাকে একটা কোড দিবে, ওই কোডটা আপনার ওয়েবসাইটে নিয়ে রাখবেন, তখন এটার সাথে ওটা লিঙ্ক হয়ে যাবে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফেসবুক তখন জানবে। সো ফেসবুক ওই অনুযায়ী কাজ করতে পারবে। আচ্ছা, এখন এটা আমি বুঝতে পারছি যে মানে এই ওয়েতে অনেকেই বুঝে গেছেন, বাট এটার প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাপারটা আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। দেখেন মূলত আপনি পিক্সেল কীভাবে কাজ করে আমি ওই পয়েন্টটা বলতেছি। ধরেন বিষয়টা হইতেছে আপনার এটা বাস্তবিক উদাহরণ দিয়ে, বাস্তবিক উদাহরণটা এমন হইতে পারে যে ধরেন একটা মানে ফর এক্সাম্পল একটা এরিয়া, মানে ধরেন একটা এরিয়া হইতে পারে, মানে আপনার রুমের কথা আপনি কম্পেয়ার করেন, ধরেন আপনার রুম, এখন আপনার রুম থেকে আপনার রুমে বসে কিন্তু আপনার রুমের মানে আপনার ফ্রন্ট ভিউ আপনি পুরো জিনিসটা দেখতে পারতেছেন। বা আমি অফিস দিয়ে বোঝাই তাহলে আরও ইজি বুঝবেন। ধরেন আমার অফিসে আমি আমার রুমে যখন বসে থাকি তখন কিন্তু আমার রুমের ভিতরে কি ঘটে সব আমি দেখি, তাই না? এভরিথিং আমি মনিটর করতে পারতেছি, যে আমার ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কি না সব মনিটর করতে পারতেছি। কিন্তু আমার রুমের পাশে যে রুম আছে ওইখানে কি ঘটে এটা কি আমি দেখতে পারবো? দেখতে পারবো না। দেখতে হলে কি হয়, ওই রুমে আমাকে গিয়ে দেখতে হবে, আদারওয়াইজ আমি দেখতে পারবো না, এখানে বসে দেখা যাবে না। সো এটা কীভাবে দেখা যাবে? যদি আমি ওই রুমগুলোতে সিসি ক্যামেরা লাগাই, মানে আমি ওখানে সিসি ক্যামেরা লাগাই রাখবো প্রত্যেকটা রুমে, তাহলে আমার এখানে বসে একটা মনিটরে আমি দেখতে পারবো কোথায় কী হইতেছে, প্রত্যেকটা তথ্য আমি রিয়েল টাইম পাইতে থাকবো, তাই না? সো ফেসবুক পিক্সেল আপনি অনেকটা ওই রকম আপনি কম্পেয়ার করতে পারেন, যে
আপনার ফেসবুকের ভিতরে যা হয় এটাকে আপনি মনে করেন ফেসবুককে একটা রুম মনে করেন, ফেসবুকের ভিতরে যা ঘটে এটা সে দেখতে পারতেছে, অবজার্ভ করতে পারতেছে। বাট যখনই ফেসবুকের বাইরে একটা কোথাও যাচ্ছে তখনই দরজা লাগানো, রাইট? এটা আলাদা প্ল্যাটফর্ম, দরজা লাগানো, দরজার ওপাশে কী হয় এটা কিন্তু আপনি জানেন না। সো ওই তথ্যটা আপনি নেবেন কেমনে? ওই যে সিসি ক্যামেরা লাগাতে হবে, ফেসবুক আপনাকে একটা সিসি ক্যামেরা দিয়ে দিছে, এটা আপনার ওয়েবসাইটে আপনি ফিটিং করবেন, লাগাবেন। এটা যদি আপনার ওয়েবসাইটে লাগান তাইলে ওই সিসি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা মুভমেন্ট একটা ইউজারের সবগুলা রেকর্ড হবে এবং রেকর্ড হয়ে এই তথ্য পাস করবে ফেসবুকের কাছে এবং ফেসবুক ওই অনুযায়ী ডাটা সংরক্ষণ করবে। আমি কি বুঝাতে পারলাম? মানে ফেসবুক একজন ব্যক্তি যখন, মানে ধরেন আমার ওয়েবসাইটে আমি ফেসবুকের সিসি ক্যামেরাটা লাগাইছি, মানে ফেসবুকের পিক্সেলটা আমি আমার ওয়েবসাইটে আমি কানেক্ট করলাম, কানেক্ট করা মাত্রই আমার একজন, মানে আমার ওয়েবসাইটে যত ধরনের অ্যাক্টিভিটি হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি রেকর্ডেড হবে এবং এই অ্যাক্টিভিটিগুলা থ্রো হবে কার কাছে? ফেসবুকের কাছে। ফেসবুক ওই অনুযায়ী এটা রাখবে। এখন এটা কিভাবে কাজ করে একটু বলি। ধরেন আমি ফেসবুক স্ক্রল করতেছি, ফেসবুক স্ক্রল করে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাইলে মনে হয় আরও ভালো হতো। আচ্ছা দাঁড়ান, আমি একটু ট্রাই করি এটা প্র্যাকটিক্যালি দেখানোর। আমি জানি না এটা পারা যাবে কিনা, এটা কষ্ট হবে, বাট আমি দেখি একটু প্র্যাকটিক্যালি এটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা আমি। সো আমি একটু ফেসবুকে যাই, একটা মিনিট, আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ধরেন আমি গেলাম ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পরে এখানে আমি মনে হয়, আচ্ছা আমার প্রোফাইলে কী যেন একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমি বেশি একটা মানে করতে পারতেছি না। আমার এখানে মনে হয় আমার এখানে মানে কী যেন একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমি করতে পারতেছি না। আমি একটা কাজ করি, আচ্ছা এটা মনে হয় আমি দেখাতে পারবো না। এখানে আমার এখানে কেন জানি স্ক্রলিং হয় না, হ্যাঁ, স্ক্রলিং হইলে আমি এটা ইজিলি দেখাতে পারতাম। আচ্ছা, আপনারা যখন স্ক্রল করে কোনো একটা অ্যাড দেখবেন, ওই অ্যাডে ক্লিক করলে যেটা হয় আর কি, ধরুন আপনি অ্যাডে ক্লিক করে একটা ওয়েবসাইটে গেলেন, আমি একটা কাজ করি, আমি এটা থেকে দেখাই। ধরেন কোন ওয়েবসাইটে আছে, বাটার ওয়েবসাইট দেখাই, ধরেন বাটার ওয়েবসাইট, আমি বাটার ওয়েবসাইটে গেলাম। এই যে বাটার ওয়েবসাইটটাতে আমি আসলাম, মানে ধরেন আমি ফেসবুকে একটা অ্যাড দেখে ক্লিক দিলাম যে আমি কিনতে চাই, শপ নাও ক্লিক করলাম। ক্লিক করলে আপনি ধরেন একটা ব্রাউজারে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে আমি যা যা করতেছি এভরিথিং সেন্ড হচ্ছে কার কাছে? ফেসবুকের কাছে। ফেসবুক জানতেছে। ফেসবুক কীভাবে জানতেছে দেখেন, দেখাই, একটা টুলস আছে, আপনার একটু অ্যাড করে নেবেন, এটার নাম হচ্ছে পিক্সেল হেল্পার। জাস্ট মেটা পিক্সেল হেল্পার লিখে সার্চ করে একটা অ্যাডন আছে, এটা অ্যাড করে নেবেন, তাইলে আপনি দেখতে পাবেন। যেমন ধরেন এখানে দেখেন, খেয়াল করেন, বলতেছে 2টা পিক্সেল এখানে পাওয়া গেছে। একটা পিক্সেল আইডি হচ্ছে এটা, এই যে পিক্সেলের কোডটা, এটা হচ্ছে একটা পিক্সেল কোড, নিচে এটা হচ্ছে আরেকটা পিক্সেল কোড। এবং এখানে দেখেন এই পিক্সেল কোডগুলো কিন্তু ইভেন্ট ফায়ার করতেছে। ফর এক্সাম্পল দেখেন পেজ ভিউ, মানে অলরেডি ফেসবুকের কাছে তথ্য পাঠিয়ে দিছে যে একটা পেজ ভিউ হয়েছে, কোন সময় ভিউ হয়েছে, কত মিলি সেকেন্ড, কোন ইউআরএল থেকে কল হয়েছে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু সে এখানে ট্র্যাকিং নিতেছে। আচ্ছা, এখন ধরেন আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম, ধরেন এই প্রোডাক্টটা আমি চাপ দিলাম, চাপ দিলে কি হবে? এগেইন আরেকটা তথ্য ফেসবুকের কাছে সেন্ড হবে। কি সেন্ড হবে? যে মানে ফাহমিদ নামে এক ব্যক্তি, সে এই যে এই প্রোডাক্টটা আমি স্পেসিফিক এই প্রোডাক্টটা আমি ওপেন করছি। এখন শুধুমাত্র এখন ধরেন এই প্রোডাক্টের আমরা তো দেখতেছি যে এটা একটা জুতা এবং জুতার হচ্ছে এটা হচ্ছে কালার, আমি আর আপনি বুঝতেছি, কিন্তু ফেসবুক এটা তো আর বুঝবে না, তাই না? ফেসবুক এটা বুঝে কেমনে? ফেসবুক এটা বুঝে হচ্ছে একটা আইডি দিয়ে, সে এই প্রোডাক্টের একটা ইউনিক আইডি পাস করে, যাতে করে সে এক্স্যাক্টলি সেম প্রোডাক্টটাকেই চিনতে পারে। সো এটা কেমনে বুঝবো? দেখেন এখানে যাওয়ার পরে দেখেন নিউ একটা ইভেন্ট ফায়ার হয়েছে, খেয়াল করছেন? এতক্ষণ ছিল পেজ ভিউ, এখন হয়েছে ভিউ কন্টেন্ট। এখন ভিউ কন্টেন্টে চাপ দেন, চাপ দেওয়ার পরে এখানে এসে দেখেন ঘটনাটা, কত ডেটা পাঠাচ্ছে দেখেন। এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা ফেসবুক বুঝে গেছে। মানে এটা পাঠানো হয়েছে কি ক্যাজুয়াল শু, এই দেখেন ক্যাজুয়াল শু ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখছেন। এই ক্যাজুয়াল শুর ডেটা ফেসবুক মানে জানে, ফেসবুককে পাঠানো হয়েছে যে ফেসবুক ক্যাজুয়াল শুর একটা ক্যাটাগরি প্রোডাক্ট ফাহমিদ নামে এক ব্যক্তি সে ওপেন করে দেখছে। তারপরে কন্টেন্ট আইডিএস, এটা কি? এটা দিয়ে সে, এটা হচ্ছে এটা ইউনিক আইডি, এই ইউনিক আইডি দিয়ে সে বেসিক্যালি এই প্রোডাক্টটাকে ডিফাইন করতেছে, যেটা যে ওই প্রোডাক্ট। আমি কি বুঝতে পারছি? মানে সে একটা আইডি জেনারেট করছে, এই আইডি দিয়ে সে বোঝাচ্ছে এটা হচ্ছে ওই প্রোডাক্ট। সে তো আর প্রোডাক্টের নাম রাখবে না, তো সেটা ইউনিক আইডি দিয়ে রাখতেছে। আচ্ছা, তারপরে কি কন্টেন্টের নামটাও সে নিছে, খেয়াল করছেন? এই যে দেখেন, এই যে বাটা, এই যে কন্টেন্টের নামটাও সে নিয়ে নিছে। তারপর হচ্ছে প্রোডাক্টের দাম নিছে, ভেরিয়েশন কি বলে, কারেন্সি নিছে। এই প্রোডাক্টের দাম আছে 5,599 টাকা, এই যে 5,599 টাকা। তার মানে আমি কত দামি একটা প্রোডাক্ট আমি ওপেন করলাম এটাও ফেসবুক জানে, ফেসবুকের কাছে এটা থ্রো হয়েছে। সো আমি যদি কিনে ফেলি তাহলে ফেসবুকের কাছে থ্রু হবে যে ফাহমিদ নামে এক ব্যক্তি এত দামি একটা প্রোডাক্ট কিনছে, তখন আমাকে ফেসবুক ওই অনুযায়ী সেগমেন্টাইজ করবে। বলছিলাম না যে আমরা
কত নম্বর ক্লাসে জানি বলছিলাম, আমি 3 নম্বর ক্লাসে না কত ক্লাসে বলছিলাম যে ফেসবুক সেগমেন্টাইজ করে যে আপনি কে হাই টিকেট প্রোডাক্ট কিনে কে লো টিকেট প্রোডাক্ট কিনে, এটা ফেসবুক সেগমেন্টাইজ করে। এই সেগমেন্টাইজটা কীভাবে করে? এই যে এইভাবে করে, ফেসবুক পুরা ডেটাটা জানে, মানে ওই যে সিসি ক্যামেরার থ্রুতে প্রতিটা ডেটা পায়। এখন এই ডেটা পাইলে লাভ কি, মানে আমার আপনার বেনিফিটটা কি? এখানে 2 ধরনের বেনিফিট হয়। এক হচ্ছে ফেসবুক অ্যাজ এ প্ল্যাটফর্ম, তার বেনিফিট হয়, আর সেকেন্ড হচ্ছে আমাদের বেনিফিট হয়। ফেসবুকের কি বেনিফিট হয়? ফেসবুক ওই যে আপনি যখন একটা প্রোডাক্ট কিনতেছেন আপনাকে সুন্দর করে ওই ক্যাটাগরি করে ফেলতেছে, আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট কিনছেন, আপনি কত দামি প্রোডাক্ট কিনছেন, ওই অনুযায়ী সে সুন্দর করে আপনাকে সেগমেন্টাইজ করে ফেলবে, ক্যাটাগরাইজ করে ফেলবে। মানে ধরেন যারা 10,000 টাকার বেশি প্রোডাক্ট কিনছে তাদেরকে সে একটা বক্সে আলাদা করে ফেলছে। এখন আমি যদি অ্যাজ এ অ্যাডভার্টাইজার ফেসবুকের কাছে গিয়ে বললাম, ফেসবুক আমার একটা প্রোডাক্টের দাম হচ্ছে 12,000 টাকা, খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি সেল করতে চাই। তখন ফেসবুক এই প্রোডাক্টটার অ্যাড কার কাছে দেখাবে? যারা ওই যে 10,000 টাকার বেশি প্রোডাক্ট কিনছে এখন পর্যন্ত, ওদের কাছে দেখাবে। আমি কি বুঝতে পারছি? যদি রাইট ওয়েতে ফেসবুকে কমান্ড দেওয়া যায় তাহলে ফেসবুক ওইভাবে অ্যাড অপটিমাইজ করবে এবং আমি রেজাল্ট ভালো পাবো। এখন এক ব্যক্তি আছে 200 টাকার বেশি প্রোডাক্ট কিনেই না, ওর সামনে আমার অ্যাড প্লেস করে তো লাভ নেই। যে এক্সপেন্সিভ আইটেম কিনে তার কাছে আমার অ্যাড প্লেস করতে হবে। তো ফেসবুক এইভাবে ডাটাগুলো নিয়ে সে সুন্দর করে স্টোর করে। এই জন্য কারেন্টলি ফেসবুক আমাদের উপর এত ডমিনেশন করতে পারে, কারণ ফেসবুক এত নিখুঁতভাবে জানে যে এই লুক এটা করে, এই লুক ওটা করে, একেবারে পুরাপুরি ফেসবুক এটা জানে। মানে কেমনে জানে? এটা আমাদের থেকে ডেটা পায়া করছে, আমরাই তাদেরকে রেগুলারলি ডেটা দিচ্ছি। সো এটা হচ্ছে ফেসবুকের লাভ। সেকেন্ড আসেন, ফেসবুকের লাভ হওয়া মানে আলটিমেটলি আমরাও লাভবান হচ্ছি, কারণ আমাদের প্রোডাক্ট সেল করার জন্য এরকম পার্সোনালাইজড লুকগুলো দরকার ছিল। আমি আপনি জানি যে বাংলাদেশে কয়জন ব্যক্তি আছে যারা লাক্সারি প্রোডাক্ট কিনে, আমি আর আপনি তো জানি না, কিন্তু ও ঠিকই জানে। সো আমি যখন ফেসবুকের রাইট ওয়েতে কমান্ড দিচ্ছি তখন ফেসবুক আমার যে প্রোডাক্টটা আছে এটা ওদের কাছে প্লেস করে দিচ্ছে। সো দিন শেষে আমি আপনি বেনিফিটেড হচ্ছি। আদারওয়াইজ এই 16 কোটি দেশের মানুষের মধ্যে আপনি কেমনে খুঁজে বের করতেন যে কে লাক্সারি আইটেম কিনে? বের করতে পারতাম না, আর কোনো ওয়েই ছিল না। সো ফেসবুক আমাদেরকে হেল্প করতেছে। ফেসবুক নিজেও তার বেনিফিট করতে গিয়ে যে ফেসবুকের কাছে এত ডেটা আছে দেখে আমরা হাজার হাজার ডলার দিয়ে ফেসবুকে অ্যাড দিই, তাই না? এটা ফেসবুকের রেভিনিউ বাড়তেছে, ফেসবুকের তো প্রফিট এটাই। আচ্ছা, এখন আসেন আরেকটা বেনিফিট, মানে এই ট্র্যাকিংয়ের একটা বেনিফিট বললাম, সেকেন্ড আর একটা বেনিফিট বলি। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে, এটা ডাইরেক্টলি আমাদের বেনিফিট হয়। ধরেন আমার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতেছে, এরা কিনা যদি হারায় যায়, মানে ধরেন আমার কাছ থেকে 1,000 মানুষ প্রোডাক্ট কিনলো, হইতে পারে সেটা একটা, আমি একটা উদাহরণ দিই, ধরেন আমি ওই চুল না পড়ার একটা প্রোডাক্ট সেল করি, যেন হেয়ার ফল না হয়, আপনার হেয়ার ফল ভালো হবে এমন একটা প্রোডাক্ট আমি সেল করি। তো এই প্রোডাক্টটা যদি আমি সেল করি, তার মানে কি এই প্রোডাক্টটা মানুষের রেগুলার লাগবে না, মানে কন্টিনিউয়াস। আচ্ছা, আমি অন্য উদাহরণ দিই, ধরুন আমি সরিষার তেল সেল করি। সরিষার তেল যদি সেল করি, খাঁটি সরিষার তেল, তাহলে যে ব্যক্তি আমার থেকে আজকে খাঁটি সরিষার তেল নিছে, তেল কি সে এমন যে আজকে খায় জীবনে খাবে না? সে তো সারা জীবনই খাবে। এখন সে আমার পেজ থেকে একবার তেল অর্ডার করছে, করে সে চলে গেছে। এখন ওই ব্যক্তি আমার প্রোডাক্টের কোয়ালিটি জানে, কিন্তু সেকেন্ডবার আমি ওই লুকটা আমি কেমনে খুঁজে বের করবো? বের করা কি সম্ভব? এটা বের করতে হলে তো আমার আবার ওই মানে কত, ফেসবুকে যদি আমি এদেরকে ধরতে চাই তাহলে তো আবার আমার সবাইকে অ্যাড দিতে হবে, অ্যাড দিয়ে আমার আনতে হবে। তো এটা তো স্মার্ট মেথড না। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমার ওয়েবসাইটে যদি আমি পিক্সেল সেট আপ করি, মানে ফেসবুকের সিসি ক্যামেরা লাগাই, তাইলে আমরা একটা কমান্ড দিতে পারি ফেসবুকে যে ফেসবুক তুমি আমার ওয়েবসাইটে যে ব্যক্তিগুলো আসবে তুমি তাদের একটা লিস্ট বানাবা, মানে যে আমার ওয়েবসাইট ভিজিট করবে। দেখেন, খেয়াল করেন ব্যাপারটা। এখন বলবেন না ভাই, আমার কাছ থেকে যে প্রোডাক্ট অর্ডার করছে আমি তো তারা পাইতে এসেছি। আরে ভাই, যে অর্ডার করছে তার ফোন নাম্বার না আপনি পাইছেন, কিন্তু যে অর্ডার করে নাই, আপনার ওয়েবসাইটে গেছে, প্রোডাক্টটা দেখছে, দেখে চলে গেছে, ওর নাম্বার আপনি পাইছেন? পান নাই তো। এখন ও তো আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি ওরে হারাবেন কেন? ওরে আনতে আপনার টাকা খরচ হয় নাই, ওকে হারানো তো এটা, মানে এটা করলে তো মার্কেটিং হয় না। মার্কেটিংয়ে ভাই মানে হিসাব হয় ভাই সেন্টের, এখানে একটু ছাড়া যাবে না, কারণ এটা তো বিগ ভলিউমে রেশিও আসে। আপনি এইসব ডেটা মিস করা মানে হচ্ছে আপনি এক সময় দেখবেন যে আপনি 10,000 মানে 15-20 লাখ টাকার আপনি ডেটা লস করে বসে আছেন। এটা ইউজ করলে আপনার 20 লাখ টাকার মার্কেটিং কস্ট কমায় ফেলা সম্ভব হইতো। সো এইগুলো ছাড়া যাবে না। এখন ব্যাপারটা হইতেছে, একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসছে, আয়শা এই প্রোডাক্টটা দেখছে, সুন্দর করে সে দেখছে, প্রোডাক্টটা ভিজিট করছে, ভিজিট করার পরে তার ভালোও লাগছে, সে অ্যাড টু কার্টও করছে। অ্যাড টু কার্ট করে সে হচ্ছে বলতেছে আচ্ছা ঠিক আছে, ওকে আমি আসি, একটু একটু মানে শিওর না যে প্রোডাক্ট আমি এখনই কিনবো, বাট পছন্দ হয়েছে আমার কাছে, দামও ঠিক আছে, আমি এটা পরে নিব। সে এখান থেকে বের হয়ে চলে গেছে। এখন এই যুগে, ডিজিটাল এই যুগে, মানুষ কি আর পরে মনে রাখবে যে আমি একটা জুতা পছন্দ করছিলাম ওটা একটু দেখে আসি? ভুলে যাবে মানুষ, 5 মিনিট আগের ঘটনা সব ভুলে যায়। সো এই লোককে তো রিমাইন্ডার দিতে হবে। এখন আপনি কেমনে রিমাইন্ডার দিবেন? দেওয়ার তো কোনো অপশনই নেই, কারণ এই ব্যক্তির
কোনো কিছুই তো আপনার কাছে নাই, একটা তথ্যও নাই, কারণ আমি তো এখানে মোবাইল নাম্বার কিছু দিই না, আমি জাস্ট দেখে চলে গেছি। এখন যদি এমন করা যেত আমার সামনে আপনার আবার এই প্রোডাক্টটা দেখাইতেন 2-3 বার, তাহলে হয়তো আমি কিনে ফেলতাম। 2-3 বার দেখানোর পরে যদি না কিনতাম, তাহলে আমার সামনে একটা ডিসকাউন্ট দিতেন যে আজকের মধ্যে কিনলে 20% ডিসকাউন্ট, আমি কিনে ফেলতাম। অথবা আজকের মধ্যে কিনলে ফ্রিতে ডেলিভারি, তাহলে আমি কিনে ফেলতাম, চান্স থাকতো। সো এই যে এতগুলো সেল আমি হারায় ফেললাম কেন? ডেটা ট্র্যাক না হওয়ার কারণে। আর যদি ডেটা ট্র্যাক প্রপারলি করতাম, তাহলে কিন্তু আমি এই লুকরে আবার রিটার্গেট করে আমি নিয়ে নিতাম, কারণ হয়তো হাই পটেনশিয়াল ক্লায়েন্ট। ব্যাপারটা খেয়াল করেন, সে খুবই পটেনশিয়াল ক্লায়েন্ট, ওরে মিস করা কোনোভাবেই যৌক্তিক হবে না। সো এই পয়েন্ট থেকেই বেসিক্যালি আমরা ফেসবুকে কমান্ড দিতে পারি যে ফেসবুক, তুমি আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তুমি তাদের একটা লিস্ট বানাও, যে 30 দিনে, লাস্ট 30 দিনে আমার ওয়েবসাইটে কে কে আসছে সেটা একটা লিস্ট বানাবে। তারপরে আপনি আরেকটা কমান্ড দিতে পারবেন যে ফেসবুক, তুমি আমার ওয়েবসাইটে যারা আসছে, শুধু আসলেই হবে না, একজন ব্যক্তি এই ওয়েবসাইটে এসে ঘুরে চলে গেছে, দেখেন এই এই পেজ ঘুরে চলে গেছে, তাহলে সে তো আর কোনো প্রোডাক্ট দেখে নাই, তো ওর গুরুত্ব আর যে প্রোডাক্ট দেখছে ওর গুরুত্ব তো সেম না, তাই না? দুজন তো আলাদা। সো আমরা যেটা করতে পারি, যে এই প্রোডাক্টগুলা দেখছে, ধরুন স্পেসিফিক প্রোডাক্ট ধরেও আমরা অ্যাড পাঠাইতে পারি, এই প্রোডাক্ট দেখছে, ফেসবুকে গিয়ে সে এই প্রোডাক্টের বিজ্ঞাপন দেখবে, এটাও আমরা করতে পারি। অথবা যে প্রোডাক্ট ক্লিক করে ওপেন করে সে কিন্তু হাইলি পটেনশিয়াল, ধরেন আমি এই প্রোডাক্টটা ক্লিক করে ওপেন করলাম, ওপেন করা মানে কি, প্রোডাক্টটা আমার মানে একটা ইন্টারেস্ট আছে, আমি একটু হট ক্লায়েন্ট, তাই না? এই প্রোডাক্ট আমি দেখলাম, তো এইটাকে আমরা ফেসবুকে একটা কমান্ড দিতে পারি যে ফেসবুক, যারা আমার ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট ওপেন করছে ক্লিক করে তাদের একটা লিস্ট বানাও। ফেসবুক এই লিস্টটা বানাইতে পারবে। তারপরে আমি আরেকটা কমান্ড দিতে পারি যে ফেসবুক, যারা আমার ওয়েবসাইটে গেছে গিয়ে শুধু প্রোডাক্ট দেখে নাই, সে ওই প্রোডাক্টটা কেনার জন্য সিদ্ধান্ত নিছে, মানে সে অ্যাড টু কার্ট বা বাই নাও বাটনে চাপ দিছে, এদের একটা লিস্ট তুমি বানাও, সেটা বানাইছে। তারপরে আরেকটা লিস্ট আমি বানাইতে পারি যে ফেসবুক, যারা পারচেস কমপ্লিট করছে, মানে তার ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করে দিছে, এদের একটা লিস্ট বানাও। তখন ফেসবুক ওই লিস্টটাও বানাবে, বানানোর পরে সে কিন্তু আপনার জন্য এই তালিকাটা বানায় রেখে দিবে ডাইনামিকলি। এখন ধরেন ব্যাপারটা এমন হইলো যে আপনার ওয়েবসাইটে আসছে সাপোজ 5,000 মানুষ, তার মধ্যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, মানে দামে টামে মনে পড়ছে, সে এই যে এই পেজ পর্যন্ত আসছে, এরকম মানুষের পরিমাণ আছে ধরেন 400। তারপরে 100 মানুষ অর্ডার কমপ্লিট করে ফেলছে। এখন বাকি 300 মানুষ এই পেজে এসে ঘুরে গেছে, এদেরও তো অর্ডার করা দরকার ছিল, এরা কেন করলো না? এরা করে নাই কারণ হচ্ছে হয়তো তার প্রোডাক্টের দামে সমস্যা নেই, প্রোডাক্টের দাম দাম ঠিক আছে দেখে সে এখানে আসছে। হইতে পারে সে ব্যস্ত ছিল, হতে পারে সে চিন্তা করতেছিল যে এটা কিনবো নাকি কিনবো না। ইউএসএতে মার্কেটিংয়ের একটা ফিলোসফি আছে, একটা প্রোডাক্ট কেনার আগে, মানে একটা জার্নাল থেকে আমি দেখছিলাম মনে হয় 6বার ভাবে একটা প্রোডাক্ট কেনার আগে মানুষ। সো সে একবার দেখেই সিদ্ধান্ত নিয়ে নিয়ে, ব্যাপারটা এমন না, তার কাছে বারবার বারবার দেখাইতে হবে, তখন সে ব্যাপারটার প্রতি কনভিন্স হবে। সো এখন আপনি তার সামনে আবার 2-3 বার দেন, দিলে দেখা যাবে সে সিদ্ধান্তটা ফাইনাল করে ফেলবে। এখন 400-র মধ্যে যে 400 মানুষ এই পেজে আসছে, এদের মধ্যে 100 মানুষ তো কিনছে, বাকি 300 বাকি, ওই 300 আপনি হারাবেন কেন? ওই 300কে অ্যাড রান করেন ধুমায়া, রান করে আপনি দেখেন আনতে পারেন কিনা। এখন 300 না, আপনি ধরেন 400কে অ্যাড রান করে আনলেন যারা টোকাট করছে, কিন্তু ঘটনা হইতেছে আপনি যদি এখন ডিসকাউন্ট দেন, ধরেন আমি ডিসকাউন্ট দিলাম যে ফ্রিতে ডেলিভারি এখন যদি প্রোডাক্ট অর্ডার করে, এই কথা বললে আপনার এক্সিস্টিং কাস্টমার তো আপনার উপর খেপে যাবে, কারণ যারা অর্ডার করছে ওরা তো ফ্রি ডেলিভারি পায় নাই, এখন আপনি নতুনদেরকে ফ্রি ডেলিভারি দিতেছেন, এরা তো প্রোডাক্ট রিসিভ করবে না, তখন আপনার তো একটা বিপদ হবে, তাই না? সো এটার সমাধানও ফেসবুক নিয়ে আসছে। আপনি যেটা করতে পারবেন, অ্যাড দেওয়ার সময় বলতে পারবেন যে ফেসবুক, তুমি যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে অ্যাড দেখাবা, আবার এই লিস্ট থেকে তুমি বাদ দিবা যারা পারচেস কমপ্লিট করছে। তখন ফেসবুক কী করবে? ফেসবুক 400 মানুষকে অ্যাড দেখাবে, কিন্তু বাদ দিবে ওই যারা কিনে ফেলছে 100, তার মানে আছে কত? 300। মানে যারা কিনে ফেলছে এদের সামনে আর অ্যাড যাবে না, যারা কিনে নাই শুধু ওদের সামনে অ্যাড যাবে, বাকি 300-র কাছে অ্যাড যাবে বারবার, এবং ওদের কাছে আপনার ওই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন, মানে ওই ফ্রি ডেলিভারি হাবিজাবি বিভিন্ন কিছু দিয়ে আপনি চেষ্টা করবেন পারচেসটা কমপ্লিট করানোর জন্য। সো এই ওয়েতে বেসিক্যালি জিনিসটা কাজ করে, এবং আমি জানি না এই ব্যাপারটা আপনারা কতটা জানতেন, ফেসবুকে এই পুরো প্রসেসটা করা যায়। আমি তো এটা থিওরি বললাম, এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। এখন আপনারা চিন্তা করেন যে এই জিনিস আপনারা কতজন আপনার ব্যবসাতে আপনি অ্যাপ্লাই করেন, কতজন ব্যক্তি আছেন যে এটা অ্যাপ্লাই করেন? আমার মনে হয় না খুব বেশি মানুষ আপনারা এটা অ্যাপ্লাই করেন। সো আমার মনে হয় না আপনারা এই ওয়েতে আপনি মানে মার্কেটিংটা আপনারা করেন। যদি করেন, যারা করে তারা তো ভালো করতেছে। সো এই ওয়েতে কাজ করতে হবে। আরেকটা উদাহরণ দিই, এই রিমার্কেটিংয়ের, মানে আমি আসলে চলে গেছি আরেকটা টপিকে, তারপর আমি বলি যেহেতু রিলেভেন্ট টপিক। দেখেন, একজন ব্যক্তি যদি ধরেন আপনি কি সেল করেন, আপনি ফর এক্সাম্পল আপনি ক্লদিং আইটেম সেল করেন, মানে কাপড় সেল করেন। তো একজন ব্যক্তি যদি একটা কাপড় আপনার থেকে কিনে
তারপরে নতুন কোনো কাপড় যদি আপনার প্রোডাক্ট আসে তাহলে আপনি অন্য কাস্টমারের কাছে কেন সেল করবেন? আপনার যারা অলরেডি কিনছে এদের কাছে অ্যাড দেন, ওরাই তো কিনবে। অথবা আপনি অর্গানিক ফুড সেল করেন, আপনি যারা আপনার থেকে মধু কিনছে আপনার ঘি এখন সেল করবেন, এখন ঘি আপনি নতুন কাস্টমারের কাছে সেল করার চাইতে যারা আগে থেকে কিনছিল ওদের কাছে অ্যাড দেন, তাহলে আরও বেশি হবে। কেন? কারণ ওই লোক আপনার কোয়ালিটি জানে এবং আপনি জানেন এই লোক কিনে, এটা প্রোভেন, সে প্রমাণ করছে যে আমি 1,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনি। তার মানে সে আলতু ফালতু লোক না, তার সামনে অ্যাড দেখালে কিনে ফেলার সম্ভাবনা বেশি, কিন্তু কষ্ট সেম। ব্যাপারটা হচ্ছে আপনার যদি এরকম 1,000 কাস্টমার এটা ডাটা থাকে, 1,000 লোকের, মানে আপনার থেকে এক বছরে 1,000 মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনছে, এরকম একটা ডেটাবেস যদি আপনার কাছে থাকে, তাইলে ওই 1,000 ব্যক্তির কাছে যদি অ্যাড দেন আপনার তো খরচ হবে $2, কিন্তু $2 তো আপনি অর্ডার পায় বসে থাকবেন 300, আপনি 300 অর্ডার পাওয়া যাবেন, 300-র বেশি পাবেন $2 দিয়ে, কারণ এই লোকগুলো আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে এবং আপনার থেকে কিনছে। সো ইজি ওর কাছে সেল করা, কঠিন না। তারপরে হচ্ছে আপনি ওই যারা হচ্ছে অ্যাড টু কার্ট করছিল আপনি ওদেরকে অ্যাড দেন। ধরেন অ্যাড টু কার্ট তো রেশিও বেশি হয়, ধরেন 5,000 মানুষ অ্যাড টু কার্ট করছে, এরা তো পটেনশিয়াল লোক। সো আপনি ওদের 5,000কে টার্গেট করেন, এখান থেকে 1,000 ইউনিট সেল করে ফেলতে পারবেন। আপনার হয়তো কস্ট যাবে কত, $10 ম্যাক্সিমাম, $10 আপনি 1,000 ইউনিট সেল করে ফেলতে পারবেন। কস্টিং কত? একেবারে কম। সো মার্কেটিং দেখেন, অ্যাড কস্ট বেশি 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 করেন, বেশি তো হবেই। ইনিশিয়াল হান্টিং ডেফিনেটলি কঠিন, এই যুগে আপনি ওইভাবে ব্যবসা করে পারবেন না। প্রথম সেল জেনারেট করতে খরচ হবে আপনার, কম্পিটিশনের যুগ, প্রথম সেল জেনারেট করতে খরচ হবে আপনার হয়তো 300 টাকা, আপনার 1 টাকাও লাভ হবে না। পরবর্তী সেল জেনারেট করতে খরচ হবে হয়তো 250 টাকা, এরপরে আস্তে আস্তে একটা টাইমে যাবেন আপনার খরচ হবে 50 টাকা, পরে আপনার লাভ হবে, লং টাইমে লাভ হবে। ব্যাপারটা তো এরকমই। আপনি নতুন একটা দোকান দিচ্ছেন, ডে ওয়ানে প্রফিট হবে না, আপনাকে একটা কাস্টমার বেস ক্রিয়েট হবে, আপনাকে চিনবে, আপনার পরিচিত হবে, তারপরে হবে। সেম জিনিস, এটা তো একই জিনিস, এটা তো ব্যবসা, এখানেও একই প্রসেসে হয়। আপনার কাস্টমার ডাটাবেস হবে, ডাটাবেস হলে ওদেরকে আপনি বারবার অ্যাড দিবেন, আপনার থেকে রেগুলার কিনবে, প্রথম দিকে অ্যাড কস্ট বেশি যাবে, তারপর আস্তে আস্তে কমে আসবে। এটাই তো ঘটনা, তাই না? সো যেমন ধরেন আমার এই যে এতদিন বলছেন যে আমি প্রচুর বিজ্ঞাপন দিচ্ছি, ভাই আমি এত অ্যাড কেন দিলাম, লাখ লাখ টাকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে ফ্রি শিখাইলাম। আরে ভাই আমি পাগল না, যারা বলে এগুলো নিয়ে কথা ওরা পাগল, আমি পাগল না, আমি ঠিক কারণেই দিছি অ্যাড। কারণ দেখেন, আমি কিন্তু বাংলাদেশে যারা ই কমার্স ব্যবসা করে এরা সবাই কিন্তু আমার ফানেলে চলে আসছে। 6 লাখ মানুষ রেজিস্ট্রেশন করছে, বাংলাদেশে 6 লাখের বেশি মানুষ আছে নাকি যারা ই কমার্স ব্যবসা করতে চায়? সো এরকম 6 লাখ মানুষ কিন্তু আমার ফানেলে চলে আসছে। এখন আমার তো নতুন করে ভাই সবাইকে অ্যাড দেওয়া দরকার নেই, আমি খালি 6 লাখেরই অ্যাড দেবো। 6 লাখের অ্যাড দিলেই তো এরাই তো, মানে ধরেন টোটাল 100 জন ই কমার্স ব্যবসায়ী হওয়ার কথা ছিল, 100 জনের মধ্যে 99 জনই আমার এই 6 লাখের ভিতরে থাকবে। তার মানে আমার কি আর এখন সারা বাংলাদেশ অ্যাড দেওয়া দরকার আছে? আমি শুধু 6 লাখের কাছে রিটার্গেট করবো। সো দিস ইজ দ্য, মানে এটাই তো মার্কেটিং, তাই না? মার্কেটিং তো এটাই। মার্কেটিং মানে মনে করেন সারাদিন খালি মোটিভেশন নিয়ে ঘুরলাম আর খালি মনে করেন যে মাইন্ডসেট ক্লিয়ার করলাম, এই আমার নিশ কি ঠিক করলাম, এই সারাদিন বসে বসে মোটিভেশন শুনলাম, গালগপ্প করলাম, এইগুলো এটা মার্কেটিং? মার্কেটিং তো এটা। স্মার্টলি আপনাকে এই জিনিসগুলো থিঙ্ক করতে হবে এবং এগুলো ইউজ কেস জানতে হবে। ওয়েবসাইট ছাড়া আপনি এই ওয়েতে জীবনও রিটার্গেট করতে পারবেন না তো। সো এই হলো মোটামুটি বিষয়। আশা করি পিক্সেল কেমনে কাজ করে, কেন করে, এটা বুঝে গেছেন। এখন আসেন, আচ্ছা কেন পিক্সেল এত গুরুত্বপূর্ণ এই আলোচনা আমি করে ফেলছি, তারপরে আরেকটা টপিক মনে হয় রয়ে যায়, ওই টপিকটা একটু আমি ক্লিয়ার করে দিই। আমার আজকে কথা বলতে কষ্ট হচ্ছে কারণ মাত্র আমি অনেক জার্নি করে আসছি। প্রায় 200 কিলো, হ্যাঁ প্রায় 200 কিলোমিটার জার্নি করছি। সো একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমি দেখি কতটুকু আলোচনা করে যাওয়া যায়। ওকে, সো সেকেন্ড থিং যেটা বলতেছি সেটা হচ্ছে আরেকটা পার্ট আমি মিস করছি। একটা তো বললাম যে মানে এই পিক্সেল ছাড়া আমরা চলতে পারবো না, কারণ পিক্সেলের এই ডাটাগুলো ছাড়া অ্যাড কস্ট বেশি যাবে। প্রথম কাস্টমারের কাছে যে সেল করব ওই সেল থেকে প্রফিট করা সো টাফ, অনেক কঠিন। তাকে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ফান্ডলে এনে তার থেকে আমার প্রফিট করতে হবে। এটাই বিজনেস, আগে করা যেত, এখন করা যাবে না। সো এই জন্য যারা এইসব স্ট্র্যাটেজি ফলো না করবে তারা এগুলো মিস করতেছে, আর বলতেছে ভাই অনলাইনে ব্যবসা হয় না, এই সমস্যা ওই সমস্যা। ভাই আমার কথাটা ঠান্ডা মাথায় আজকে চিন্তা করেন যে আমি যে কথাগুলো বলছি এটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করলে ব্যবসা ভালো করবে কি না। ব্যবসা ভাই এত কঠিন না, অনেস্টলি ব্যবসা এত কঠিন না। আবার আপনি যদি না বুঝেন তাহলে ব্যবসা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন, ব্যবসার চেয়ে কঠিন আর কিছু নাই। আর যদি ব্যবসা বুঝেন তাহলে এটা ডাল ভাত, অনেস্টলি ডাল ভাত। আমার মতো, মানে ধরেন আমি যে বললাম না যে আমি হচ্ছে আপনার 14 সাল থেকে ট্রাই করতেছি, 14 সাল থেকে 18 সাল পর্যন্ত এই 4 বছরে আমি যা করতে পারছি, মানে খুব সিম্পলি বুঝাই, 4 বছরে আমি যা করতে পারছি পরবর্তী 4 মাসে আমি তার থেকে ভালো কিছু করতে পারছি। কারণ প্রথম যে 4 বছর, এই 4 বছর আমি 10টা রাস্তায় গেছি, যাই দেখছি 9টা রাস্তায় বন্ধ, একটা রাস্তা খোলা। তারপর থেকে আমার ওই 9 রাস্তা যাওয়া লাগে না, আমি জাস্ট ওই এক রাস্তা দিয়েই যাই।
আমি কি বুঝতে পারলাম? প্রথম দিন রাস্তা ডিসকভার করার জন্য আমার সবগুলো যাওয়া লাগছে, গিয়ে দেখছি এগুলো ব্লক। ওই পরবর্তীবার আমি যেটা বুঝে গেছি যে এই রাস্তা দিয়ে শর্টকাট যাওয়া যায়, আমি এখন ওই রাস্তা দিয়েই যাই। সো ব্যাপারটা হচ্ছে আপনার জন্য কঠিন, কারণ আপনারা ওই জিনিসগুলো জানেন না, এই জন্য কঠিন। বাট যখন এটা হ্যাক করে ফেলবেন, দেখবেন যে টাকাওয়ালার খালি টাকা আসে। খেয়াল করেন, যার টাকা আছে এর টাকার কোনো অভাব নাই, ও দেখবেন টাকা ধুমায় ধুমায় বানায়। একজন ব্যক্তির 1 কোটি টাকা ইনকাম করা অনেক কঠিন, বাট যার কাছে কোটি টাকা আছে বা একবার সে ইনকাম করে ফেলছে, ওর কাছে ভাই কোটি টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। আমি আমার ব্যক্তিগত ফিগার নিয়ে আমি কথা বলি না, হয়তো ফিউচারে যদি কখনো বলি, আমি হয়তো আমার ড্যাশবোর্ড দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। আমি আমার ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার এবার সামনে আনতে চাই না, যদি কখনো আমি আনি তাহলে হয়তো আমি দেখাবো আপনাদেরকে যে ব্যাপারগুলো কীভাবে কাজ করে। প্রথম দিকে আমার ড্যাশবোর্ড দেখাই দেবো, প্রথম দিকে কতটা কমপ্লেক্স ছিল আর এখন কতটা ইজি, কতটা ডালবাত। সো এইটা বেসিক্যালি এইসব কারণে হয়, আপনি এই ওয়েতে চেষ্টা করবেন তাহলে হবে। আর যে এইগুলো চেষ্টা না করে সারাদিন খালি বুস্টিং করে, আর ওই নিজেকে আপডেট করে না, ওই লাইভের মধ্যে পড়ে থাকে, গ্রুপে গিয়ে সেল করার চেষ্টা করে, ভাই ওর জন্য ব্যবসা কঠিন হবে না তো কার জন্য কঠিন হবে? আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? সো এই ওয়েতে স্মার্টলি কাজ করতে হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝবেন। ওকে, সেকেন্ড আসেন, ফেসবুক পিক্সেল আরেকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরি, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন, এটা আমি কয়েকবার বলছি, বাট এগেইন এটা মনোযোগ দিয়ে শুনবেন, এতক্ষণকার যত আলোচনা করছি তার থেকে এটা ইম্পর্টেন্ট আলোচনা। সেটা হচ্ছে ফেসবুক অ্যাড অপটিমাইজ করে কেমনে, এটা আপনাকে বুঝতে হবে। ফেসবুক অ্যাড অপটিমাইজেশন মেথডটা বুঝতে হবে। খালি বলে ফেসবুক অ্যাড অপটিমাইজেশনের ইনার পয়েন্টটা কি, ফান্ডামেন্টালটা কি, সে কেমনে কাজ করে। ফেসবুক তো আর কোনো মনে করেন হিউম্যান না, মানুষ না, সে একটা রোবট, তাকে একটা প্রোগ্রাম সেট করা আছে, সেই অনুযায়ী সে কাজ করে। এখন প্রোগ্রামটা কেমনে কাজ করে এটা আপনাকে জানতে হবে, এটা আপনি জানতে পারলে ইজিলি কাজ করতে পারবেন। আমি আপনাকে কিছুটা আইডিয়া দিই, তাইলে আপনারা বুঝতে পারেন। লম্বা আলোচনা, এত বিস্তারিত আলোচনা করলে একটা ক্লাসই লাগবে, ফেসবুক অপটিমাইজের জন্য আমার ক্লাসই লাগবে 3-4টা। ওটা নিয়ে আলোচনা না করে আমি এটাকে সামার আপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ফেসবুক অ্যাড কাজ করে বেসিক্যালি যখন আপনার বাংলাদেশে মানুষ আছে টোটাল 6 কোটি, ফেসবুক ইউজার আছে 6 কোটি। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, তাইলে এটা বুঝতে সুবিধা হবে। জাস্ট একটা মিনিট, আমি আপনাদেরকে এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাচ্ছি। স্ক্রিন দেখা যাইতেছে? ওকে, ফাইন। সো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন এই আমি একটা কাজ করি, এখানে গিয়ে আমি একটা ক্রিয়েট ক্যাম্পেইন যাই। ক্রিয়েট ক্যাম্পেইন থেকে যে কোনো আমি অ্যাওয়ারনেস বা হোটেভার, যে অ্যাওয়ারনেস আমি পারচেস দেবো, আচ্ছা অ্যাওয়ারনেসই দিই, সমস্যা নেই। সো যে কোনো একটা ক্যাম্পেইন আমি ক্রিয়েটে যাই। আমি জাস্ট এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে, এই দেখেন ফেসবুক ইউজার কত আছে, 6 কোটি 31 লাখ টোটাল। ফেসবুক বলতেছে 5 কোটি 37 লাখ থেকে 6 কোটি 31 লাখ পর্যন্ত তার কাছে টোটাল মানুষ আছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে। এস্টিমেটেড ইউজারের সংখ্যা সে বলতেছে, এটা কমে বাড়ে, বাট এই রেঞ্জ সে দিচ্ছে। সো এই রেঞ্জ কোন দেশের মধ্যে? শুধু বাংলাদেশের মধ্যে। আচ্ছা এখন আসেন, আপনি যখন বাংলাদেশে একটা ফেসবুকের অ্যাড রান করেন, তখন ধরেন আপনার ফর এক্সাম্পল আপনি আপনার যে প্রোডাক্টটা, এটা ধরেন শুধু ছেলে মানুষ কিনবে, জেন্ডার ধরেন শুধুমাত্র ছেলে, তো আমি দিলাম ছেলে হলে কত আছে বাংলাদেশে? প্রায় 4 কোটি 10 লাখ ছেলে মানুষ ফেসবুক ইউজ করে। তারপরে ধরেন আমি একটু এজ রেঞ্জ দিলাম, আমার প্রোডাক্টটা ধরেন একটু দামি প্রোডাক্ট, 25 বছরের নিচে মানুষ কিনতে পারে না, এবং আমার প্রোডাক্টটা ধরেন 45-44 বছরের উপরে মানুষ কিনে না। সো এরকম একটা রেঞ্জ আমি দিলাম, বা 45 বছর দিই, সমস্যা নেই। তো এই রেঞ্জে মানুষ আছে কত? 2 কোটি মানুষ আছে। আচ্ছা খুব খেয়াল করে শোনেন, 2 কোটি মানুষ আছে, এদের কাছে এরা হচ্ছে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, এদেরকে টার্গেট করে আমি এখন অ্যাড রান করব। ছেলে দিয়ে বোঝাবো না মেয়ে দিয়ে বোঝাই, সরি আমি ভুল করছি, একটু মেয়ে দিয়ে বোঝাই। ইয়েস, আমি মেয়ে দিয়ে বুঝালাম। মেয়ে আছে কত? 84 লাখ, 85 লাখের মতো আছে টোটাল। এখন ধরেন মেয়েদের একটা প্রোডাক্টের আমি অ্যাড রান করতেছি, আমার ডেলি বাজেট দিলাম, আমার ফেসবুক অ্যাডে প্রতিদিনকার বাজেট দিচ্ছি $10, প্রতিদিন $10 করে স্পেন্ড হবে। এখন $10 করে যদি ডেলি স্পেন্ড হয়, তাহলে আমি রিচ কত পাবো, আমার কতজন মানুষের সামনে আমার একটা প্লেস হবে, ইমপ্রেশন কত হবে, এটা একটা আইডিয়া কিন্তু আপনার পেয়ে যাওয়ার কথা অলরেডি। ইমপ্রেশন হবে মূলত অন এভারেজ আমরা বলতে পারি যে $10 10,000 মানুষের কাছে আমার একটা যাবে, একটা প্লেস হবে, দেখাবে, জাস্ট একবার করে দেখবে 10,000 মানুষ। এখানে লোক আছে কত? 84 লাখ, দেখবে 10,000 মানুষ। এখন 10,000 মানুষ যদি আমার অ্যাডটা দেখে, তাইলে ফেসবুক ধরেন আমি একটু বিভাগ দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন। ধরেন বাংলাদেশের 64টা বিভাগ আছে, 64টা জেলা আছে, থানা তো আরও বহুত আছে। ধরেন আপনি $10 অ্যাড রান করছেন, আপনার অ্যাডটা প্লেস করা শুরু করলো ময়মনসিংহের ত্রিশাল, ফর এক্সাম্পল ত্রিশাল একটা থানা, ওই ত্রিশাল থানায় আপনার অ্যাডটা প্লেস করা শুরু করলো। সো এখন ত্রিশালের মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকলে ওরা ওটা কিনতে পারবে। ফেসবুক প্রথম, কারণ ময়মনসিংহ ত্রিশালের লোক আছে ধরেন ফর এক্সাম্পল 5 লাখ,
ওই 5 লাখ মানুষের ভিতরে আপনার অ্যাডটা গিয়ে প্লেস করবে। ফেসবুক তো চাইলেও আপনি যে বাজেট দিচ্ছেন এটা তো 84 লাখ মানুষের সামনে অ্যাড প্লেস করা সম্ভব না এই বাজেটে। 84 লাখ মানুষের সামনে অ্যাড প্লেস করতে গেলে ডেইলি আপনার বাজেট দিতে হবে কত জানেন? ডেইলি বাজেট দিতে হবে মনে হয় $8,000 বাজেট দিতে হবে, তাইলে আপনার এটা সম্ভব। বাট আপনি দিচ্ছেন $10, তার মানে এত ভাগের, মানে খুব সামান্য একটা অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস হবে। এখন সে এই অ্যাডটা ফেসবুকে তো ছোটো করতে হবে অডিয়েন্স, কারণ 10,000 মানুষ পিক করতে হবে যাদের কাছে অ্যাডটা প্লেস করবে। মানে আপনার যে টার্গেট অডিয়েন্স এটার ভিতরে সে আবার ছোট একটা অডিয়েন্স বের করবে আপনার বাজেটের জন্য মানে সামঞ্জস্য করে। সো সে বাজেটটা অডিয়েন্সটা পিক করলো 30 সাল। এখন 30 সালের মানুষের কাছে অ্যাড প্লেস করা শুরু করলো, বাট দেখলো 30 সালের মানুষ পারচেস করতেছে না। তখন সে কী করবে, ত্রিশালের আশেপাশে আরেকটা বিভাগ, ধরেন গফরগাঁও, সে অ্যাড প্লেস করা শুরু করলো। মানে 2000 মানুষের কাছে অ্যাড প্লেস করছে ত্রিশাল, প্লেস করে বুঝে গেছে ঘটনা না, কাজ করতেছে না, মানে সেল আসতেছে না। তখন সে কী করলো, এই জিনিসটা নিয়ে প্লেস করা শুরু করলো হচ্ছে আপনার ওই কী বলে গফরগাঁও কাজ করতেছে না। তখন ফেসবুক 2বার বা 3বার এরকম অ্যাটেম্প্ট নেওয়ার পরে উল্টাপাল্টা যে কোনো জায়গায় অ্যাড প্লেস করে সে আপনার বাজেট খাইতে থাকে। মানে প্রথম 2 থেকে 3বার সে ট্রাই করে আপনার একটা অপটিমাইজ করার জন্য, 2-3বারে না হলে সে আর এটা ট্রাই করে না, সে ধুমধাম আপনার বাজেট স্পেন্ড করার দিকে সে ফোকাস দিয়ে দেয়। সো এটা হচ্ছে মূলত অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা ঘটে আর কি। সো এখানে পিক্সেল কেমনে হেল্প করে? পিক্সেল হেল্প করে, ধরেন সে মানে আপনার ওয়েবসাইটে, মানে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, আপনার যে পিক্সেল, আপনার ওয়েবসাইটে আগের যে সময়টা, ধরেন আগের 7 দিনের ডেটা সে অ্যানালাইসিস করে বা 30 দিনের ডেটা অ্যানালাইসিস করে দেখে যে কোন এলাকার মানুষ বেশি কিনছে। এখন এটা সে একমাত্র ডিটেক্ট করতে পারে ওয়েবসাইটে অর্ডার হইলে, মানে মেসেঞ্জারে অর্ডার হলে কিন্তু পারে না। কেন? কারণ মেসেঞ্জারে অর্ডার তো আপনি ম্যানুয়ালি নেন। ফেসবুক কি জানে এই তথ্য যে এই লোক ওই এরিয়াতে থেকে অর্ডারটা করছে? এটা জানে না। ফেসবুক একমাত্র ডিটেক্ট করতে পারে আপনার ওয়েবসাইটে গিয়ে কিনলে, রাইট? সো এখন আগের যে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে যদি ফেসবুক দেখে যে গুলশান এরিয়ার মানুষ এই প্রোডাক্টটা বেশি কিনতেছে, তখন আপনার অ্যাড ফেসবুক আর কনফিউজ হবে না। ফেসবুক আপনার নতুন একটা অ্যাড রান করছেন আপনি, বাট ওই অ্যাডও ওই 30 সালের মানুষকে অ্যাড দেখাবে না, ফেসবুক ডাইরেক্ট বনানীর মানুষের অ্যাড দেখানো শুরু করবে। আমি কি বুঝতে পারছি? সে এই লার্নিংটা কোথায় পাইছে? এই লার্নিংটা পাইছে আপনার পিক্সেলের ডাটা থেকে। ওই যে আপনার ওয়েবসাইটে যে পিক্সেল ডাটা, এটা মানে কেমনে পাইছে আমি বলি। ওই যে আপনি যে সিসি ক্যামেরা লাগাইছিলেন, সিসি ক্যামেরায় আগের 10 দিনের ডাটা অ্যানালাইসিস করে সে সিদ্ধান্ত নিয়ে নিতে পারছে এখন কি হবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? মানে আগের এক্সপিরিয়েন্সটা সে এখানে কাজে লাগাতে পারতেছে। বাট যখনই আপনি পিক্সেল ছাড়া কাজ করবেন তখন সে এটা করার সুযোগ পাবে না। আর এটা সুযোগ না পাইলে কী হবে, ওই যে এক্সপেরিমেন্ট করবে আপনার টাকা দিয়ে। এই জন্য দেখবেন আজকে সেল আছে, কালকে সেল নেই, কালকে সেল আছে, পরের দিন সেল নেই, টানা সেল হচ্ছে, হুট করে দেখবেন সেল নেমে গেছে। কেন? কারণ আপনার পিক্সেলে এনাফ ডেটা নাই, বা আপনি পিক্সেল ছাড়া অন্যভাবে অ্যাড রান করেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট ম্যাচিউর্ড না, আপনার পিক্সেল ম্যাচিউর্ড না। আমি কি বুঝাতে পারলাম? সো এই জিনিসপত্রগুলো খুব ম্যাটার করে, খুবই ম্যাটার করে। আপনারা যারা এগুলো করেন না, দেখেন বাংলাদেশ মার্কেটে এতদিন এগুলো দরকার ছিল না। কেন দরকার ছিল না জানেন? কারণ আগে সিপিএম রেট কম ছিল। আসলে আলোচনা দেখেন অন্য টপিকে চলে যাচ্ছে, আমি আসলে বুঝতেছি না, এটা ইম্পর্টেন্ট আলোচনা করে ফেলি। দেখেন সিপিএম রেট আগে কম ছিল। 2015 সালে যখন আমরা বাংলাদেশে অ্যাড দিতাম, তখন $1 অ্যাড দেখাইতে পারতাম 10 থেকে 15,000 মানুষকে, মানে 15,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম $1। তাহলে $10 অ্যাড দেখাইতে পারতাম কত? 1.5 লাখ মানুষকে। তো 1.5 লাখ মানুষের ভিতরে জরে বকে তো 10-12টা ক্লায়েন্ট থাকতো, ওরা কিনে ফেলতো, বা 50-60টা ক্লায়েন্ট থাকতো, কিনে ফেললে আমরা ভাবতাম আরে জরে বক মরছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে, আমি তো বিশাল মার্কেটার হয়ে গেছি। কিন্তু এখন আর এটা হইতেছে না, কারণ ওই যে ফেসবুকের দাম বেড়ে গেছে। এখন 10,000 মানুষের কাছে অ্যাড প্লেস হইতেছে $10, তখন 10,000-এর ভিতরে এত ক্লায়েন্ট তো নাই। এখানে ক্লায়েন্ট আছে ধরেন 4-5টা, তাহলে আপনি 4-5টা অর্ডার পাইতেছেন $10, তখন দেখতেছেন যে অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে। সো বেসিক্যালি অ্যাড কস্ট এই কারণে বেড়ে যাচ্ছে। আগে বেশি মানুষকে দেখাতে পারতেন, কোনো মার্কেটিং কিছু ছিল না, ম্যাস পিপলের কাছে পৌঁছাইতেন, সস্তা ছিল। এখন দাম বেড়ে গেছে, পারেন না। আমেরিকান মার্কেটে কিন্তু এই যে যারা বাংলাদেশে এগুলো আউল ফল কথা বলে, সার্ভার ট্রেকিং লাগে না, এই লাগে না, এরা জীবনে কোনো দিন আমেরিকান মার্কেটে অ্যাড রান করে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এদের কথা থেকে বলতে পারি। কারণ ইউএস মার্কেটে আমরা যখন অ্যাডভার্টাইজিং করি তখন দেখি সিপিএম থাকে $35, মানে 1000 মানুষকে অ্যাড দেখাতে গেলে, এটা ভ্যারি করে ওর নিশ ওয়াইজ, বাট কিছু কিছু নিশে বা ক্রিসমাসের আগে $30 উপরে থাকে সিপিএম, মানে 1000 মানুষকে অ্যাড দেখাতে গেলে $30 খরচ হবে। এখন 1000-এর ভিতরে যদি রাইট অডিয়েন্স না থাকে, তাহলে আপনার ইনস্ট্যান্ট লস। $30 লস খেয়ে বসে থাকবেন ইনস্ট্যান্ট 1000 মানুষের কাছে অ্যাড প্লেস হইতে। এখন বাংলাদেশে তো এটা হয় না। বাংলাদেশে $30 দিয়ে অ্যাড দেখানো যায় 30,000 মানুষকে। সো 30,000-এর ভিতরে 2-4-5টা তো ক্লায়েন্ট থাকেই। সো ওইখান থেকে অর্ডার পেয়ে কাজ হয়ে যেত, বাট এখন আর হবে না। কেন হবে না? কারণ এই অ্যাড কস্ট দিন দিন বাড়বে, আর দিন দিন অ্যাড কস্ট বাড়লে কাজ করবে না। ওই যে
সালে দেখেন অ্যাড কস্ট কী ছিল, সিপিএম ছিল কত পয়েন্ট সামথিং, এখন হয়ে গেছে $1, কিছুদিন পরে আরও বাড়বে, একটা সময় আসবে 2-3 বছরের মধ্যেই দেখবেন যেটা অনেক বেড়ে যাবে। এটা কেমনে বাড়ে? ফেসবুক মূলত এটা মানে বিডিং সিস্টেমে করে, যে বিডটা নিয়ে পরে একটা ক্লাসে আলোচনা করবো, এখন আলোচনা করে সময় বাড়বে। সো এই ওয়েতে কাজটা করে। সো এই জন্য আপনাকে পিক্সেলে যেতেই হবে। পিক্সেল আগে থেকে যদি জানে যে কোন অডিয়েন্সে, মানে শুধুমাত্র তো আমি এরিয়া দিয়ে বললাম, এরিয়া তো না, নট অনলি এরিয়া, এটা ফেসবুক ইন্টারেস্ট ওয়াইজও কাজ করে। যেমন ধরেন সে কোন টাইপের লোকের কাছে অ্যাডটা প্লেস করলে দেখবে, কোন এইজের অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করলে দেখবে, এটা ডিপেন্ড করে। এই জন্য আমি ব্যক্তিগত আমার অ্যাড অ্যাকাউন্ট কতগুলো তো দেখছেন মনে হয়, আমি অনেক সময় অনেক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করি, দেখছেন মনে হয়। এরকম আমার কাছে না হলেও প্রচুর অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো আমি ম্যানেজ করি। কেন? কারণ এক একটা অ্যাড অ্যাকাউন্টকে আমি এক একভাবে লার্নিং করাই। মানে খেয়াল করেন, এক একটা অ্যাড অ্যাকাউন্টকে এক একভাবে লার্নিং করাই, ইভেন এক একটা পিক্সেলকে আমি এক একভাবে লার্নিং করাই। কেন করাই? কারণ আমার ধরেন আমি ফর এক্সাম্পল আমি কিচেন আইটেম সেল করতেছি, মানে ধরেন আমি কিচেন আইটেম সেল করতেছি, এখন কিচেন আইটেমের অডিয়েন্স ফেসবুক চিনে যে এই এরিয়া থেকে কিচেন আইটেম বেশি কিনে, বা এই টাইপের অডিয়েন্স বেশি কিচেন আইটেম কিনে। বাট আমি যদি ওই সেম পিক্সেল সেম অ্যাড অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাড রান করি অন্য একটা নিশের, তাহলে কিন্তু এগেইন নতুন লার্নিং হবে। মানে সে এই মানে এখানকার ওষুধ সে ওখানে দেওয়ার চেষ্টা করবে, কারণ রুগী তো ভিন্ন, সেম ট্রিটমেন্ট কাজ করবে না। সো হয়তো কাপড় বিক্রি করার জন্য এই মেথড কাজই করবে না, মানে এই লার্নিং ওখানে কাজে আসবে না। অনেক ক্ষেত্রে আসে, বাট অনেক ম্যাক্সিমাম টাইম আসবে না। যখন আসবে না তখনই দেখবেন যে অ্যাড রেজাল্ট ফল করতেছে। মানে এই জন্য অ্যাড অ্যাকাউন্ট বিগ ফ্যাক্টর, অনেক বড় রোল প্লে করে যে আপনার সেল আসবে কি আসবে না। আপনার পিক্সেল অনেক বিগ ফ্যাক্টর। সো এটার আমি একটা রেশিও বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পিক্সেল। মানে ফেসবুক যখন অ্যাড অপটিমাইজ করে তখন ফার্স্ট লেয়ারে প্রথম সবচেয়ে বেশি, ধরেন আপনার ফেসবুক অ্যাড অপটিমাইজেশনে সবচেয়ে বেশি ডেটা নেয় মানে আপনার পিক্সেল থেকে, তারপরে নেয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে, তারপরে নেয় আপনার ক্যাম্পেইন থেকে। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেক অ্যাডসেট বানাবেন। এতে বেনিফিট কি হয়, মানে আগের যে ক্যাম্পেইন অ্যাডসেটগুলো রান করছিলেন ওই ক্যাম্পেইনের আন্ডারে ওইগুলোর রেজাল্ট অ্যানালাইসিস করে নতুন ক্যাম্পেইন অপটিমাইজ করবে, নতুন অ্যাডসেট অপটিমাইজ করবে। এই জন্য দেখবেন একটা ক্যাম্পেইনের আন্ডারে 100টা 200টা 300টা 500টা অ্যাড রান করে দিই একই ক্যাম্পেইনের আন্ডারে। এটা বেসিক্যালি এই কারণে করি, কারণ অপটিমাইজেশনে হেল্প হয়। সো আপনাদের এই জিনিসগুলো করতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। আপনারা হয়তো এগুলো করেন না, ট্রাই করেন না, ইচ্ছা মতো করতেছেন। সো এটা এই অনুযায়ী করতে হয়। এখন দেখেন আমি যে একটু আগে এখন এটা নিয়ে ধরেন আপনারা কথা বলবেন বা অনেকেই কথা বলবে যে ভাই এখন কি আমার এক একটা নিশের জন্য আলাদা আলাদা করে আমি প্রোডাক্ট অ্যাড অ্যাকাউন্ট বানাবো, এগুলো আমি কই পাবো, বা এতগুলো পিক্সেল বানাবো, পিক্সেলটা তো বানাইতেও দেয় না। সো ব্যাপারটা হইতেছে দেখেন, এটা সবার জন্য না, আপনি পারবেন না, আপনার জন্য যতটুকু করা দরকার ততটুকু করেন। বিষয়টা হইতেছে আপনি তখন কিছুই করেন না ভাই, আপনার আগে পিক্সেল সেট আপ করেন, ইনিশিয়াল পার্টটা করেন, তারপরে যান। পারফেক্টের তো শেষ নাই, মানে পারফেকশনের কোনো শেষ নাই। আমি এখন সর্বোচ্চ ওটা করি আর কি। এবং ধরেন বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে তো চিন্তা করতে হয় না, ইন্টারন্যাশনাল মার্কেটে চিন্তা করতে হয়। নিশ ওয়াইজ আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আছে। ইভেন আমার কিছু কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলো দিয়ে আমি টেস্ট করি, আবার স্কেল করি অন্য অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, কারণ ওই অ্যাড অ্যাকাউন্ট স্কেলের জন্য খুব সুন্দর করে অপটিমাইজ করা আছে। সো এটা ডিপেন্ড করে, মানে এক অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এক একভাবে বিহেভ করে। এটা খেয়াল করছেন কিনা জানি না, যারা বেশি অ্যাড চালান তারা জানেন। দেখবেন এক অ্যাড অ্যাকাউন্ট একভাবে চলে, আরেকটা অ্যাড অ্যাকাউন্টের বিহেভিয়ার আরেক রকম। এক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখবেন ভালো রেজাল্ট আসতেছে, আরেকটা দিয়ে আসে না। সো বেসিক্যালি এটা অপটিমাইজেশনের জন্য, ওই যে ডেটার থেকে হয়, বললাম না ফেসবুক প্রিভিয়াস ডাটা দিয়ে এই কাজটা করে। এখন প্রিভিয়াস ডেটা বেশি হলে ভালো হয়, খারাপ হলে হয় না। এখন আপনাদের অনেকে নতুন আছেন যাদের ডেটা নাই, তো এখন তারা কী করবেন, তারা এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নাই। আমি এটা জাস্ট প্রসেসটা বললাম, আপনাদের এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনাদের এখন চিন্তার কাজ হইতেছে প্রপার ওইতে পিক্সেল সেট আপ করে ডাটাগুলো স্টোর করা, ওই পুরাতন অ্যাড অ্যাকাউন্ট সোর্স করা, এইগুলো করে লাভ নেই। আপনাকে নতুনটাকেই বিল্ড করতে হবে, কারণ আপনার প্রোডাক্টের অডিয়েন্স আপনাকে ম্যাপিং করে নিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। যেমন ধরেন আমার ক্ষেত্রে আমি যে ই কমার্স পলিসি ফলো করি, আমি যেটা করি, আমার একটা মানে জেনারেল স্টোর আছে, যে স্টোরে সব ধরনের প্রোডাক্ট আমি মানে যত ধরনের প্রোডাক্ট আছে সব এটার মধ্যে থাকে, মানে বিভিন্ন টাইপের। এটার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে আমি প্রোডাক্ট টেস্ট করি। টেস্ট করে যখন দেখি প্রোডাক্টটা উইন হয়েছে, তখন এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা নিশ ওয়েবসাইট বানাই। ফর এক্সাম্পল কিচেন অ্যাক্সেসরিজ আমি টেস্ট করতেছি, তো কিচেন অ্যাক্সেসরিজের উপর একটা ওয়েবসাইট বানাই, ওইখানে আমি কিচেন অ্যাক্সেসরিজের অ্যাড রান করি। তারপরে যখন দেখি এটা আরও বেটার করতেছে, তখন আমরা এটাকে সিঙ্গেল স্টোর বানাই ফেলি, মানে ওই প্রোডাক্টের জন্য আলাদা একটা জাস্ট ওই প্রোডাক্ট দিয়ে একটা সিঙ্গেল স্টোর বানাই। কেন বানাই? কারণ এতে অডিয়েন্সের কাছে ফিল হয় যে এটা মনে হয় মেইন ব্র্যান্ড ওই প্রোডাক্টের, এটা মনে হয় মেইন ব্র্যান্ড, এটা ফিল হয়, মানে অথেন্টিসিটি বাড়ে, মানে ওই প্রোডাক্টের উপর অথেন্টিসিটি বাড়ে, মনে হয় যে এটাই মনে হয় এই প্রোডাক্টের মেইন ব্র্যান্ড। এটা প্লাস হচ্ছে আপনার ওই পিক্সেলের ক্ষেত্রেও বা স্কেল করতেও অনেক বেশ কিছু ফেসিলিটি পাওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা করতে সময় লাগবে। সো এটা হচ্ছে আমার ক্ষেত্রে। এখন আমি
একদম ওই লেভেল পর্যন্ত গেছি দেখে করি। আপনি ডে 1 থেকে এটা প্র্যাকটিস করবেন না, এটা পারবেনও না। আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্টেই করতে হবে, বাট অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে এই পিক্সেল দিয়ে যেন ডেটাটা ট্র্যাকিং হতে পারে। ব্যাপারটা আপনি তো চোখ বন্ধ করে দিচ্ছেন। হয়তো এখন যদি আপনি চিন্তা করেন না ভাই কোন গ্লাস ভালো, আপনি তো গ্লাসই ইউজ করতেন না, এখন আগে গ্লাস ইউজ করা শুরু করেন, তারপরে এটা আপনি চোখ বন্ধ করেই রাখতেন, এখন চোখটাকে খুলে দেন, তারপরে গ্লাস ইউজ করবেন। গ্লাস ইউজ করার পরে আপনি কোন উন্নত গ্লাস ইউজ করবেন সেটা পরের আলাপ, বাট আপাতত পিক্সেলটা ইনস্টল করে প্রপারলি কাজ নেন, মানে ডেটা ট্রান্সফার করতে দেন, ফেসবুকে ডিসিশন মেক করতে দেন। সো এই হচ্ছে ব্যাপার। আমি জানি না এগুলো নিয়ে আলোচনা কি বুঝতেছেন কি না, আমি তো বুঝতেছি না। আর এই টপিকগুলো আমি ডিটেল খুলে না বললে মানুষ বুঝবে না, এই জন্য ডিটেল আলোচনা করতে হয়। ডিটেল আলোচনা করলে ভিতরে চলে যায়, অনেক টপিক, অনেক কথা চলে আসে। এটা আবার অনেকেই পছন্দও করে না, যারা একটু এক্সপার্ট, মানে যারা এগুলো একটু বুঝে, তাদের মনে হয় একই আলাপ বারবার করতেছে। আর যারা নতুন, ওদের জন্য উপকার হয়। আমার তো আসলে সব ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে কাজ করতে হয়। ওকে, সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে অপটিমাইজেশনটা কেন হয়। আপনাকে পিক্সেল ছাড়া অপটিমাইজেশন প্রপারলি হবে না, একদম স্রেফ সোজা কথা, অপটিমাইজ হবে না। এখনও দেখবেন আপনাকে উদাহরণ দেবে যে কোটি কোটি টাকা সেল করতেছে, আপনি লিখে রাখেন খাতায়, এই যে সেল করতেছে এ 1 বছর পরে ওর ব্যবসা যে কই যাবে ও নিজেও জানে না। কেন? কারণ ওর কাছে ওইসব ডেটা কোনো কিছু স্টোর করতেছে না। সে হচ্ছে আপনার হয়তো সর্বোচ্চ পারচেজ ডেটাটা পাচ্ছে, মানে ওই যে অর্ডার করতেছে তার ফোন নাম্বার তো পাচ্ছে, ওটা দিয়ে সে হয়তো ট্র্যাক করতে পারতেছে, বাট এর বেশি সে করতে পারতেছে না। সো ওর ভবিষ্যতে খারাপই আছে, সোজা কথা যেটা। সারা পৃথিবী চলে এইভাবে, সারা পৃথিবী এই মার্কেটিং স্ট্র্যাটেজিতে চলে। সো যদি কেউ বলে এগুলা লাগবে না, বুঝবেন যে ওর হয়তো এই ব্যাপারে নলেজ নেই, আদারওয়াইজ সে মানুষকে হয়তো ভুল তথ্য দিয়ে মিসগাইড করতেছে। ওকে, তো চলেন আমরা এতে চলে যাই। কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে মনে হয় এখানে, পিক্সেল কেন গুরুত্বপূর্ণ, বহুত আলোচনা করে ফেলছি। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি, এটা বলবো না এখন, এটা বলবো না। ওকে, গুগল ট্যাগ ম্যানেজার বলবো না, আমি একটু প্র্যাকটিক্যালি এটা দেখাই। আজকে ক্লাসে মনে হয় না আমি ওইদিকে যেতে পারবো, নেক্সট ক্লাসে আমি ওগুলো দেখাবো, মানে বহু জিনিসপত্র আছে, এগুলো পরে দেখাবো। সো ওকে, আমি তাহলে একটা কাজ করি, আমি এখন পিক্সেলটা একটু সেট আপ করে দেখাই, যে এটা মানে পিক্সেল তো করলাম, এখন পিক্সেল সেট আপ করে দেখাই। এখন এই পিক্সেল সেট আপ করার অনেক মেকানিজম আছে, অনেকগুলো ওয়েতে পিক্সেল সেট আপ করা যায়। দেখেন, একে তো আমরা বাঙালি অলস জাতি, কাজ করতে চাই না, তারপর আবার বহু শর্টকাট মেথড আছে, এগুলো অ্যাপ্লাই করা শুরু করি। দেখেন, ডামি অনেক ব্যাপার স্যাপার আছে। একটা গাড়ি কোম্পানি গাড়ি বানানোর আগে ওটা ডামি বানায়, একটা ডেমো বানায় আর কি, মানে প্রোটোটাইপ বানায়। এখন ওই প্রোটোটাইপ মনে করেন যে সে তো এটা কাজের সুবিধার্থে এমবিপি বানাইছে, এখন ওইটাকেই ফাইনাল ভার্সন মনে করলে কিন্তু হবে না, ওটাতে সে অনেক ভুলভ্রান্তি রেখে করছে। মানে একটা কাজ বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায়। এখন এর মানে এটা না যে বিভিন্ন সবগুলো অ্যাঙ্গেল রাইট, এর মধ্যে কিছু আছে খুব শর্টকাট, কিছু আছে ভালো, কিছু আছে অনেক ভালো, কিছু আছে প্রফেশনাল, এটা আপনাকে বুঝতে হবে। সো যেটা প্রফেশনাল সেটাকে আপনাকে নিতে হবে, আদারওয়াইজ হবে না, তাই না? সো ওইটার উদাহরণ আমি আগে দিছি। যেমন ধরেন আপনার ছবি তো সব মোবাইল দিয়ে তোলা যায়, বুঝতে হবে কোনটা প্রফেশনাল, কোনটা দিয়ে কী কাজ করতে পারবেন। সো যেহেতু পিক্সেল এত বেশি ইম্পর্টেন্ট, এই জন্য পিক্সেল সেট আপ করা আপনাকে অ্যাডভান্স লেভেলগুলো জানতে হবে। বাট আপনারা বা 95% মানুষ যেভাবে পিক্সেল সেট আপ করে সেটা আমি দেখাবো, এবং সেটাতে করা উচিত না, বাট আমি সেটা এখন করে দেখাচ্ছি। পরবর্তীতে আরও অ্যাডভান্স জিনিসগুলো আছে যেটা রিকমেন্ডেড মেথড, সেটাও আমি করে দেখাবো। আজকের ক্লাসে সময় পেলে আজকে দেখাবো, নাহলে পরের ক্লাসে দেখাবো। ওকে, তো চলুন আমরা পিক্সেলটা সেট আপ করি। পিক্সেল তো এখন শুনলাম খুব ইন্টারেস্টিং একটা পার্ট, চলুন আমরা পিক্সেল সেট আপ করি। সো পিক্সেল সেট আপ করার জন্য আমাকে যেতে হবে কোথায়? বিজনেস ম্যানেজারে। এখন বিজনেস ম্যানেজার বানানো টানানো এগুলো আসলে দেখাইতে অনেক সময় লাগবে, এই জন্য আমি দেখাই না, ইউটিউব থেকে দেখে নিন, খুব ইজি বানানো যায়। সো আপনি প্রথমত যাবেন বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওটা দিয়ে অ্যাড রান করবেন। এখন ওই বিজনেস ম্যানেজারেই পিক্সেল সেট আপ করতে হয়। পিক্সেলটা কই পাওয়া যায়? বিজনেস ম্যানেজারের সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে একটা অপশন পাবেন ডেটা সোর্স। এই যে ডেটা সোর্স পাবেন, এই ডেটা সোর্সের ভিতরে আগে ছিল পিক্সেল, ক্যাটালগের নিচে পিক্সেল, এই পিক্সেলে গেলে আপনি পাইতেন, এখন এটা পিক্সেল থেকে তারা সরায় ফেলছে। মানে ফেসবুক পিক্সেল থেকে এখন এই জিনিসটা সরায় নিছে, সরায় এটাকে নিয়ে নিছে হচ্ছে ডেটা সেটে। এই ডেটা সেটের ভিতরে আসলেই আপনি মূলত আপনার এই পিক্সেলটা দেখতে পারবেন। সো মানে আপনার যেটাকে আমরা পিক্সেল নামে চিনি আর কি, এটা এখানেই আছে। সো এখানে এসে একটা পিক্সেল বানাতে হবে। সো প্রথমে আমি এই যে এখানে এসে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে একটা নাম দিতে বলবে যে আপনার পিক্সেলের নামটা কি। সো ধরুন পিক্সেলের নামটা আমি দিচ্ছি ঢাকা শপ, ঢাকা শপই দিচ্ছি ফর এক্সাম্পল, ঢাকা শপ দিয়ে জাস্ট ক্রিয়েট, নামটা দিয়ে জাস্ট ক্রিয়েট, খুব সিম্পল, ক্রিয়েট। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমার যে কাজটা করতে হবে, এই পিক্সেলটার আমার এটা সেট আপ করতে হবে। পিক্সেলটা কিন্তু এই যে দেখেন, এটা হচ্ছে পিক্সেলের কোড, খেয়াল করছেন? এটা হচ্ছে পিক্সেলের কোড। এই পিক্সেল কোডটা আমাকে
মানে কি বলে পিক্সেলের কোডটা আমার কালেক্ট করতে হবে। এই যে আইডিটা দেখতেছেন না, এটা হচ্ছে পিক্সেলের কোড। এখন এই কোডটা আপনার ওয়েবসাইটে নিয়ে সেট আপ করতে হবে। এখন আপনি চলে যান, আমি চলে যাই ধরুন ইভেন্ট ম্যানেজার, মানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার মানে যেখানে পিক্সেলের পুরো জিনিসটা কাজ করে সেটা। তাহলে আমি ইভেন্ট ম্যানেজারটা ওপেন করতেছি, একটু সময় লাগবে। আচ্ছা, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে ঢাকা শপে আসছি, আসার পরে আমার এটা সেট আপ করতে হবে। তো এখানে ধরেন আমরা জাস্ট এখানে জাস্ট সেট আপ পিক্সেলে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে দেখেন বলতেছে কানেক্ট করার 2-3টা মেথড বলতেছে। একটা হচ্ছে ম্যানুয়ালি পিক্সেল সেট আপ করা যায়, একটা হচ্ছে পার্টনারের মাধ্যমে। সো পার্টনারের মাধ্যমে বলতে আপনি ওয়ার্ডপ্রেস ডাইরেক্ট এখানে কানেক্ট করাই দিলে অটোমেটিক সেট আপ করে ফেলবে, বাট এটা রিকমেন্ডেড মেথড না, এটা দিয়ে করার দরকার নাই, আপনারা অলওয়েজ ম্যানুয়ালি করবেন। সো ম্যানুয়ালি যেটা হয়, ইনস্টল ম্যানুয়ালিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে একটা কোড দিছে, খেয়াল করছেন, এই যে একটা কোড, এই যে কোড দিছে, এই কোডটা আপনাকে কপি করতে হবে। আচ্ছা, এই কোডটা কেমন দেখতে আমি চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর। দাঁড়ান একটা মিনিট, আমি একটু স্ক্রিনটা অফ করি। অফ করে আমি আপনাদেরকে এই কোডটা দেখার ব্যবস্থা করতেছি। দাঁড়ান একটা মিনিট। সরি, আমি একটু গুগল ডক ওপেন করতেছি। এখানে আমার একটু কনফিডেন্সিয়াল ডেটা থাকতে পারে, এই জন্য আমি জাস্ট ওকে। সো ওকে, স্ক্রিন শেয়ার করে দিছি মনে হয়, ফাইন। সো ওকে, নতুন করে স্ক্রিন শেয়ার করে দিছি। এখন এই যে কোডটা পাইছি, পিক্সেল আমার কই জানি কোডটা দিল, এই যে এটা, এই কোডটা আমি কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করলাম। তো এই হইল মূলত কোড। বলছিলাম না পিক্সেল কি, পিক্সেল মূলত এই জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডের মাধ্যমে আপনার সাথে সে যোগাযোগ করবে, আপনার ওয়েবসাইটের সকল ডেটা সে নিবে এটার মাধ্যমে আর কি। সো এখানে বেসিক্যালি সবার পিক্সেল কোডই সেম হয়, জাস্ট পার্থক্য হয় এই যে এই জিনিসটা, এই যে কোডটা দেখছেন না আইডি, এটা হচ্ছে পিক্সেলের আইডি, এই আইডিটাই শুধু চেঞ্জ হয়। মানে এই কোড সবার ক্ষেত্রে সেম। আপনি পিক্সেল সেট আপ দিলে আপনারটা যে কোড আসবে, আমারটা একই কোড, জাস্ট চেঞ্জ হবে এই আইডিটা। এখানে একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে, এই দুইটা আইডি জাস্ট চেঞ্জ হয়। সো এই আইডিটা দিয়ে আপনার আইডেন্টিফাই করে আর কি কোথায় যাবে। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে ইউজার পাসওয়ার্ডের মতো আর কি। আপনি সিসি ক্যামেরা যখন সেট আপ করবেন, অ্যাপ তো সবারটাই সেম, একই ব্র্যান্ডের ক্যামেরা সবাই লাগাইছে। এখন আমারটাতে, আমার মোবাইলে যে আমার অফিসেরটা আসবে, এটা কী দিয়ে বোঝায়? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সো এটা হচ্ছে এই যে এটা। সো এখন এই জিনিসটাকে কপি করে আমার ওয়েবসাইটে নিয়ে বসাইতে হবে। এটা এখানে ইনস্ট্রাকশন তারা বলে দেয়, এই দেখেন বলে দিছে পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। এখানে ইনস্ট্রাকশনে বলে দিছে যে আপনার হেড ট্যাগের ভিতরে, আপনার ওয়েবসাইটের যে হেড ট্যাগটা আছে এর ভিতরে আপনার এটা পেস্ট করতে হবে, তাইলে এটা কাজ হয়ে যাবে। সো চলেন আমরা এটা হেড ট্যাগের ভিতরে দিই। তো এর জন্য যেতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন কিন্তু আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে কোনো পিক্সেল নাই। কেমনে বুঝবো? যেমন ধরেন একটা পিক্সেল নাই, আমরা কেমনে বুঝি একটু দেখাই। এই যে এখানে দেখেন পিক্সেল হেল্পারে দেখাচ্ছে এখানে নো পিক্সেল ফাউন্ড, কোনো পিক্সেল এখানে নাই। তারপরে এখানে কোনো পিক্সেল নাই। সো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে আমরা এই কোডটাকে কপি করে আমরা নিয়ে বসাবো এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে কোথায় হেড ট্যাগে বসাইতে হবে। এখন এই হেড ট্যাগ বসানো কিন্তু প্যারা। আপনি যদি লারাভেলের ওয়েবসাইট বানাইতেন, তাহলে আপনার ডেভেলপারকে বলা লাগতো যে ডেভেলপার তুমি আপনার ইঞ্জিনিয়ারকে ফোন দেওয়া লাগতো, ফোন দিয়ে বলা লাগতো যে ভাই এই কোডটা আপনি আমার একটু হেড ট্যাগে বসায় দেন। সো এই জিনিসগুলোর জন্য আমি অলওয়েজ না করি। দেখেন ছোটো একটা কাজ কিন্তু আপনার ডেভেলপারের কাছে যাওয়া লাগতো যদি আপনি টেকনিক্যাল পার্সন না হন। বাট ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা ইজি, জাস্ট যাবেন যে অ্যাড নিউ প্লাগইন, একটা প্লাগইন ইনস্টল করবেন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখানে আপনি জাস্ট সার্চ করবেন হেডার ইনসার্ট। হেডার ইনসার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে বহু জিনিসপত্র আপনার পেয়ে যাবেন, অনেক জিনিসপত্র আছে। একটা হচ্ছে ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কাস্টম, এই সেই হাবিজাবি, এটা অনেক ভালো। আরও বহুত আছে, এই যে হেডার ইনসার্ট, ফুটার ইনসার্ট, এগুলো সবগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে আমার মতে এটা মনে হয় ভালো বেশি, এটা রিভিউ টিভিউ বেশি ভালো। সো আমি এটা ইনস্টল করছি, একটা প্লাগইন ইনস্টল দিচ্ছি আর কি। ওকে, এটা ইনস্টল হয়েছে, দেন অ্যাক্টিভেট। ওকে, সো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরে দেখেন এই যে একটা নতুন জিনিস রয়েছে, কোড স্নিপেট, এখানে চলে আসছে। সো আমি এখানে যাচ্ছি। যাওয়ার পরে এখানে ধরুন দুইটা কোড আছে ইনএক্টিভ। সো আমি এগুলো ডিলিট করে দিই, দরকার নেই আমার এগুলো, জাস্ট স্ট্রেসে পাঠিয়ে দিচ্ছি, চলে গেছে। সো এখানে গিয়ে একটা অপশন পাবেন যেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। এই হেডার ফুটার দেখেন কোনো কোড নাই। যদি আমি এখানে কোনো কোড লিখি তাহলে ওখানে চলে যাবে। সো আমি এখানে এসে ধরেন এই কোডটা লিখলাম, মানে যে কোডটা আমাকে ফেসবুক দিছে সেই কোডটা এখানে বসাইলাম। বসায়া জাস্ট আমরা একটা সেভ চেঞ্জেস দিয়ে দিই। ফাইন, সেভ হয়ে গেল। সেভ হইল,
ইয়েস সেভ হইলো। এখন এখন কিন্তু পিক্সেল সেট আপ হয়ে গেছে আমার, দেখেন পিক্সেল কিন্তু সেট আপ কমপ্লিট, সিসি ক্যামেরা কিন্তু আমি সেট আপ করে ফেলছি। এখন আমি কেমনে বুঝবো এটা কাজ করতেছি কিনা? রিলোড দিই, রিলোড দেওয়ার পরে অনেক সময় এটা আসতে আচ্ছা ডাব্লিউপি রকেট আছে তো, আচ্ছা ইয়েস চলে আসছে। খেয়াল করেন এখন কিন্তু 1 শো করছে, দেখছেন এই যে পিক্সেল সেট হয়ে গেছে। এই দেখেন পিক্সেল কোডটা খেয়াল করেন কত, 83683 একটা আইডি। সো এই আইডিটা আমরা কই পাবো? এখানে যদি আপনি যান, এই যে দেখেন 683 দেখছেন, আইডিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, পিক্সেল কাজ করতেছে অলরেডি। সো এখন পিক্সেল কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো এখন দেখেন আমি একটা প্রোডাক্ট ভিজিট করছি কিন্তু এখানে শো করতেছে কি পেজ ভিউ, খেয়াল করেন। ধরেন আমি এই হোম পেজে গেলাম, দেখেন কি শো করে পেজ ভিউ। একটা প্রোডাক্টে গেলাম, দেখেন কি হয়, ফেসবুক কি জানতেছে পেজ ভিউ। তারপর ওটা কার্টে অ্যাড করি, এখনও কি জানতেছে ফেসবুক পেজ ভিউ। তারপরে দেন ভিউ কার্টে যাই, ফেসবুক কি জানতেছে একই ডাটা পেজ ভিউ, আর কিছু জানতেছে না কিন্তু সব একই জিনিস জানতেছে। প্রসিড টু চেক আউট দিই, ফেসবুক কী জানতেছে দেখেন পেজ ভিউ। সো এটা রাইট মেথড না। আমি যেখানে যেতেছি ফেসবুক শুধু জানতেছে পেজ ভিউ করতেছে, পেজ ভিউ করতেছে, আর এই পেজ ভিউর ভিতরে কোনো ডাটাও আসতেছে না। খেয়াল করছেন আমি কোন প্রোডাক্ট দেখতেছি, কোন টাইপের প্রোডাক্ট দেখছি, এগুলো আসতেছে না। সো আমি ক্যামেরা লাগাইছি কিন্তু ক্যামেরা ঠিকভাবে কাজ করতেছে না, কি বুঝতে পারছি, ঠিকভাবে রেকর্ড করতেছে না। সো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এইভাবে পিক্সেল সেট আপ করে রেখে দেয় যে পিক্সেল তো কাজ করতেছে, জাস্ট একটা কোড নিলাম, হেডারে বসাই দিলাম, কাজ হয়ে গেল। না রে ভাই, এত ইজি না, এটা এভাবে কাজ করে না। এটার ভিতরে বহু জিনিসপত্র দেওয়া লাগে, আপনার প্যারামিটার বসানো লাগে, আপনার আলাদা আলাদা ইভেন্ট ফায়ার করানো লাগে, আরও বহুত কিছু লাগে, যেটা জাস্ট হেডারে কোড ছেড়ে দিলাম আর কাজ হয়ে গেল। বিষয়টা তা না। ইউটিউবে ভিডিও দেখে বা বিভিন্ন কোর্সে বাংলাদেশে ম্যাক্সিমাম, বাংলাদেশে বাই দ্য ওয়ে অ্যাডভান্স কোর্স অনেকেই করায় বাংলাদেশে। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, শামীম ভাই, স্কিল আপারের শামীম ভাই, ওনার প্রতি আসলে রেসপেক্ট, উনি ইন্ডাস্ট্রিতে হিউজ কন্ট্রিবিউট করছে, মানে প্রচুর কন্ট্রিবিউট করছে। পীযূষ ভাই উনিও অনেক কন্ট্রিবিউট করছে। দেখেন আমি তো ভাই দুই দিন হলো মানে শুক্র 8 দিন যাবত আমি অনলাইনে কথা বলি। ওরা বাংলাদেশের মানুষকে এই মানে ফেসবুকের অ্যাডভান্স ট্র্যাকিং এইগুলো নিয়ে তারা প্রথমে আলোচনা করছে। আমরা হয়তো করতাম, বাট আমরা হয়তো না, আমরা করতাম, কিন্তু এগুলো নিয়ে পাবলিকলি কথা বলি নাই, কারণ ব্যবসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এগুলো নিয়ে কথা বলি না। বাট ওনারা কিন্তু ট্রেনিং আকারে, কোর্স আকারে তারা সেল করছে, বাট এটা নলেজকে আপনাকে প্রায়োরিটাইজ করতেই হবে। ওরা কিন্তু প্রচুর কন্ট্রিবিউট করছে ইন্ডাস্ট্রিতে। আবার অনেকেই আছে দেখবেন যারা 4,000, 10,000, 30,000, 1,00,000, 2,00,000 টাকা পর্যন্ত নেয় কোর্সে, ই কমার্স শিখাবে, ই কমার্সের গুরু বানাবে, নিয়ে মনে করেন যে এগুলো কিচ্ছু দেখায় না, কিচ্ছু দেখায় না, এগুলো নিয়ে কথাই বলে না। আবার লাইভ করে আইসা যে সার্ভার সাইড ট্র্যাকিং বলতে কিছু নাই, এইগুলো এসে লাইভ করে। সো এরা হচ্ছে রিয়েল ইন্ডাস্ট্রির জন্য রিয়েল গার্বেজ, আপনাকে বুঝতে হবে। আর যারা হিরো, মানে যারা হীরা, এগুলো চিনতে হবে, গোল্ড চিনতে হবে, গার্বেজ চিনতে হবে। গোল্ড কারা, ওই যে বললাম শামীম ভাই, পীযূষ ভাই, এরকম আরও বহুত নাম আছে, আমার বহুত আছে। ওরা ইন্ডাস্ট্রিতে এগুলো নিয়ে অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলতেছে আরও আগে থেকে। বাই দ্য ওয়ে ওদের কন্টেন্ট আমি কখনোই দেখি নাই, বাট ইউটিউবে প্রচুর কন্টেন্ট আমি দেখছি যে তারা অনেক রেগুলারলি কন্টেন্ট পুশ করে। আর এটা চেনার সবচেয়ে বেস্ট ওয়ে সেটা হইতেছে যে আমার এজেন্সিতে ওই শামীম ভাইয়ের অনেক স্টুডেন্ট জব করে আমার এজেন্সিতে। সো আমি ইন্টারভিউ নিলেই বুঝতেই পারি তার নলেজ লেভেল কতটা। সো ওদের নলেজ লেভেল ওই পর্যায়ে আছে, এবং ওরা হচ্ছে আপনার মানে আমি শামীম ভাইয়ের নলেজ কম্পেয়ার করতেছি না, বাট যে শিখতেছে ওখান থেকে ওর নলেজ লেভেল আছে। সো খুব ওরা এই সব জায়গাতে কাজ করতেছে, সব অ্যাডভান্স টপিকগুলো সামনে আনতেছে, দেখাইতেছে, যেগুলো শিখে মানুষ অনেক মানে ফেসবুক মার্কেটিং যে বুস্ট না, আর যে মনে করেন যে বৈশা বৈশা সেন্ড মেসেজ করা না, এটা থেকে তারা বের হয়েছে। সো এই জন্য তাদের জন্য ডেফিনেটলি আমার সাইড থেকে বেস্ট উইশেস, এবং তারা ইন্ডাস্ট্রির জন্য অনেক কন্ট্রিবিউট করছে। সো কারেন্টলি আমি ট্রাই করতেছি, আমি এখন করতেছি, যেমন ধরেন স্টেপ আপ ওয়ার্কশপে আমি অলরেডি এগুলো দেখাচ্ছি, অলরেডি আমাদের মেটা মার্কেটিংয়ে কোর্স চলতেছে, এখানে আমি আরও অনেক ডিটেল দেখাচ্ছি। যেমন ধরেন এখানে পিক্সেল সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং মোটামুটি সবই আছে। কই পিক্সেল সেট আপ কই, এই যে এখানে কনভার্সন এপিআই, পিক্সেল সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং, GA4, মানে একজন ডিজিটাল মার্কেটিংয়ে যা লাগবে অলমোস্ট সবই আমরা এইসব কোর্সে আসছি। বাই দ্য ওয়ে এখানে আরও কোর্স আসবে, আরও অ্যাডভান্স কোর্স আমরা এখানে আনবো এইবারে। আমরা মানে কী কী কোর্স আনবো এখন এটা থিঙ্ক করি নেই, বাট এইসব ব্যাপারে যারা আরও এক্সপার্ট আছে ইন্ডাস্ট্রিতে, সব ব্যাপারে তো আমি এক্সপার্ট না, যারা ওইসব ব্যাপারে প্রফেশনাল তাদেরকে আমরা এখানে আনবো, বা টাইমেরও ব্যাপার আছে। সো ওদেরকে এনে আমরা হচ্ছে এখানে আপনাদেরকে আরও ডিটেল লার্নিংয়ের ব্যবস্থা করব। সো এই হচ্ছে বিষয় আর কি। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না, এগুলো আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। সো আমরা কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে
আমরা ছিলাম এই যে এখানে যাই করতেছি এখানে পিক্সেল প্রপারলি কাজ করতেছে না, তার মানে আমি কিন্তু ওই অনুযায়ী ডাটা রাখতে পারবো না। এখন এটা সেট আপ করতে হয় আলাদা আলাদা ওয়েতে। তো এইভাবে আপনারা যারা সেট আপ করেন এভাবেও হয়তো ম্যানুয়ালি আপনি যে এতে গিয়ে এটা করতে পারবেন। এভাবে যে করা যাবে না তা না, এখান থেকে গিয়ে করা যায়। আপনি যেখানে নেক্সটে যান, নেক্সটে গিয়ে আপনি অ্যাডভান্স ম্যাচিংটা ওপেন করে দিবেন, অ্যাডভান্স ম্যাচিংটা ওপেন করে দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে যে এখানে ইভেন্ট সেট আপ টুল, এটা দিয়েও করা যায়। ইভেন্ট সেট আপ টুল দিয়ে আপনি কোথায় ক্লিক করলে কী হবে না হবে এটা দিয়েও করা যায়, বাট এটাও রাইট মেথড না। রাইট মেথড কি? রাইট মেথড এগুলা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে খুব সুন্দর করে করা যায়, একেবারে ডিটেইল ওয়েতে করা যায়। সো আমি এই মেথডটা আপনাদেরকে দেখাইলাম, বাট এই মেথড দিয়ে আপনারা করবেন না। এটা হচ্ছে আমার কথা, মানে আমার কথা না, এটা ইন্ডাস্ট্রির কেউ কোনো এক্সপার্ট এইভাবে করে না পিক্সেল সেট আপ। সো এইভাবে পিক্সেল সেট আপ করবেন না। এটা হচ্ছে শর্টকাট মেথড। নিলাম আর ছেড়ে দিলাম, তাহলে এটার উপর আর কোর্স করা লাগে নাকি? ফেসবুক পিক্সেলের উপর কোর্স লাগে নাকি? জাস্ট ওখানে কপি করলাম, ছেড়ে দিলাম, 5 মিনিটের কাজ। তাহলে আবার এটার ভিতরে আর কি আছে? বহু জিনিস আছে ভাই। নেক্সট ক্লাসগুলো দেখেন তাহলে বুঝবেন। যদিও আমি পিক্সেলের পুরো জিনিস হয়তো এখানে দেখাতে পারবো না, এটার জন্য আমার আলাদা এই 10টা ক্লাস নেওয়া দরকার ছিল শুধুমাত্র এই মানে সার্ভার সেট ট্র্যাকিং, পিক্সেল, তারপরে ধরেন ওই ডেটা লেয়ার, তারপরে আরও বিভিন্ন এখানে তো প্রচুর বাগ আসে, প্রচুর সমস্যা আছে। আমি কাজ করবো দেখবেন আমারটা হয়ে গেছে, আপনারটা হবে না। সো কত ধরনের সমস্যা আসে, কত ধরনের বাগ আছে, ওগুলো বাগ কেমন ফিক্স করবেন। সো ওইসব অনেক অ্যাডভান্স টপিক থাকে, ওইসব অনেক অ্যাডভান্স টপিক থাকে যেগুলো নিয়ে এখানে আলোচনা করা লাগতে পারে। সো এই হলো মোটামুটি বিষয়। আমরা একটা কাজ করি, জাস্ট আমরা একটা কাজ করি, ওই পিক্সেল সেট আপটা আমি দিয়ে দেখাই, মানে কি বলে, এটা তো আমি মানে জাস্ট কোড ছেড়ে দিয়ে দেখাইলাম। এখন চলেন আমরা এটা আমরা আর মানে ক্লাস কটা বাজে, 20 বাজে, আমরা আরও কিছুক্ষণ নিতে পারবো। সো আমি একটু জিটিএম দিয়ে দেখাই। আচ্ছা জিটিএমটা কি এটা তো মনে হয় ক্লিয়ার করতে হবে, না তো বুঝবেন না। আচ্ছা আমি একটু জিটিএমটা কি এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে ওখানে যাই। সো পিক্সেল সেট আপের ইনিশিয়াল পার্টটা আমি বুঝাইলাম, এখন আসেন জিটিএমটা কি। গুগল ট্যাগ ম্যানেজারটা কি? গুগল ট্যাগ ম্যানেজারটা মূলত হচ্ছে একটা প্ল্যাটফর্ম, গুগলের একটা সার্ভিস, এটা একটা ফ্রি সার্ভিস। সো এই সার্ভিসের মাধ্যমে কি করা যায়, এটার মাধ্যমে ধরেন আপনি অনেক অ্যাডভান্স ওয়েতে আপনি ধরেন বিভিন্ন অ্যানালিটিক্যাল কাজ মানে মানে কার্যক্রম করতে পারবেন। মানে শুধু পিক্সেল সেট আপ না, আরও বহুত কিছু করা যায় এটা দিয়ে, বাট পিক্সেল সেট আপ দিয়ে যদি আমি বুঝাই, এটা দিয়ে আরও অ্যাডভান্স ওয়েতে আপনি এই ট্যাগগুলো ম্যানেজ করতে পারবেন। আলাদা আলাদা ট্যাগ, ট্রিগার, এগুলো আপনি সেপারেট সেপারেট ওয়েতে করতে পারবেন। এগুলো টেকনিক্যাল টার্ম, বুঝতে অনেক কষ্ট হবে। আর এটার আরেকটা মেথড বলি, ধরেন আমার ওয়েবসাইটে গিয়ে আমি কোড দিলাম, এটা একটা প্যারা না? আমার ওয়েবসাইটে হেড ট্যাগে একটা কোড বসাইলাম, জাভাস্ক্রিপ্ট কোড বসাইলাম, এটা একটা প্যারা। আমার ওয়েবসাইটে ধরেন আমি টেকনিক্যাল পার্ট বুঝি না, বা এই সব জায়গায় ম্যানেজ করাটা ঝামেলা। যেমন আমি বুঝেছিলাম না যে আমরা নেম চিপ থেকে ডাইরেক্টলি হোস্টিং কানেক্ট করতে পারি, বাট এর চেয়ে অনেক বেটার হচ্ছে নেম চিপের সাথে কানেক্ট করবো আমরা ক্লাউডফ্লেয়ার, ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট করবো হোস্টিং, তাইলে এটা অনেক বেশি সুবিধা। সেম জিনিস আমরা ফেসবুকের সাথে কানেক্ট করবো গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করবো আমার ওয়েবসাইট। তো এই মানে মাঝে আমরা মিডলম্যান হিসেবে ইউজ করবো গুগল ট্যাগ ম্যানেজার। এটা ইউজ করলে বেনিফিটটা কি? বেনিফিটটা হইতেছে আমার যত চেঞ্জ এইগুলো আমি সব করবো গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে আমি কিচ্ছু করবো না, ওয়েবসাইটে অ্যাক্সেসই লাগবে না, ওয়েবসাইটের মতো পড়ে থাকবে। আমি জাস্ট একবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা কানেক্ট করাই নিব, তারপর আমার যত কাজ আছে সব করবো আমি গুগল ট্যাগ ম্যানেজারে। বাট কাজ হবে কোথায়? কাজ হবে হচ্ছে আমার মানে ওয়েবসাইটে এটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে। মানে আমি যেটা গুগল ট্যাগ ম্যানেজারে দিব, টেস্ট করব, যখন প্রপারলি এটা সাকসেসফুলি ঠিকঠাকভাবে কাজ করবে তখন আমরা এটাকে ডেপ্লয় দিব এবং এটা আমার ওয়েবসাইটে গিয়ে হিট করবে। আশা করি বুঝাতে পারছি পার্টটা, প্র্যাকটিক্যাল দেখলে আরও বুঝবেন। সো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কেন গুগল ট্যাগ ম্যানেজার ভালো। এটা আমি শর্টকাটে বললাম কারণ ক্লাসে এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করবো, এতে পরে কোনো সময় আলোচনা করবো। গুগল ট্যাগ ম্যানেজার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের একটা কোর্সই আছে মনে হয় এখানে গুগল ট্যাগ ম্যানেজারের উপর, কই যেন একটা কোর্সই আছে একটা, এই যে ইয়েস, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের উপর একটা কোর্সই আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বাট এখানে কথা বলে সময় বাড়াচ্ছি না, জাস্ট এখান থেকে চলে যাচ্ছি। ওকে, সো চলেন আমরা এটা দিয়ে একটু পিক্সেলটা সেট আপ করি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো গুগল ট্যাগ ম্যানেজার কেমন ওপেন করে, জাস্ট এখানে সার্চ দেবেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে এটা চলে আসবে। প্রথমে ট্যাগ ম্যানেজার .google.com, এখানে যেতে হবে, যাওয়ার পরে এটা চলে আসবে। তো এটা আসার পরে এখানে প্রচুর জিনিসপত্র আপনি দেখবেন আছে। এখানে আসার পরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে দেখবেন আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এগুলো সব টিউটোরিয়াল পারপাসে আমি ইউজ করি, এগুলো আমার নিজের জন্য না। সো এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা নাম দিতে হবে। সো আমি ধরেন নাম দিচ্ছি, নাম কি দিব, আচ্ছা এটা দেই ফ্রি বুট ক্যাম্প, ফ্রি বুট ক্যাম্প সিজন 3
ওয়েব, এটা দিলাম। ফ্রি বুট ক্যাম্প সিজন 3 ওয়েব। ওয়েব কেন দিলাম, এটার একটা বিশাল ব্যাপার আছে। আমি এটা মানে মূলত এক পিক্সেল দিয়ে ডেটা ট্র্যাকিং দুইভাবে হয়, একটা হচ্ছে ব্রাউজার সাইড, একটা সার্ভার সাইড, ওটা নিয়ে পরে আলোচনা করতেছি। বাট আমরা এখন মানে ওয়েব মিনস ব্রাউজার সাইড, সো আমরা ব্রাউজার সাইডেরটা করব। কান্ট্রি লোকেশন কোনটা হবে, অবশ্যই বাংলাদেশ, সরি বাংলাদেশ। বাংলাদেশ হওয়ার পরে নিচে আসবেন কন্টেনার নেম। কন্টেনার নেমটা কি, আচ্ছা সরি আমি এটা ভুল করছি, এখানে এটা হবে না, এখানে এটা হবে না। সো এখানে আমি জাস্ট এটা দিলাম নাম, এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, এটা হচ্ছে কন্টেনার নাম। সো এটা দিলাম ফ্রি বুট ক্যাম্প S3। আর এখানে আমি দেই যে ঢাকা শপ ডট শপ ওয়েব। বুঝতে পারলাম, এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, মানে আমি যে অ্যাকাউন্টটা বানাচ্ছি সেটার নাম, আর এটা হচ্ছে কন্টেনার। কন্টেনার মানে আমি কি ওয়েবের জন্য বানাবো, এটা মানে একই অ্যাকাউন্টে অনেকগুলো কন্টেনার বানাতে পারি। সো আমি এটা ওয়েবের জন্য বানাচ্ছি, ওয়েব, তারপরে জাস্ট ক্রিয়েট। নিচে এসে এই যে এটা একটু চেকমার্ক করতে হবে, চেকমার্ক করে জাস্ট ইয়েস করে দিবেন, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করেন, আচ্ছা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ক্রিয়েট হওয়ার পরে আমার এখন এই ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে কাকে, আমার ওয়েবসাইটকে। সো দেখেন এখানে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, বলছে যে আমাদের হেড ট্যাগে বসাইতে হবে এই কোড, আর কি বলে আমাদের বডি ট্যাগে বসাইতে হবে এই কোড, এই দুইটা কোড আমাদের বসাইতে হবে। চলেন আমরা বসাই। প্রথমে আমরা হেড ট্যাগে এই কোডটা কপি করলাম, কপি করে আমি ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই যে হেডার, এই ম্যাটার কোডটা আমার ফালাই দিতে হবে। ম্যাটার কোড ফালাই দিলাম, ফালাই দিয়ে আমরা এটা বসাইলাম। কেমন, আমরা এখানে বসাইলাম, হেডারে বসাইলাম গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা, তারপরে বডিতে আর একটা কোড বসাইতে হবে, দুইটা কোড। এটা কপি করলাম, কপি করে এটা দিব বডিতে, এই যে বডি, এটা ফুটার না কিন্তু বডি, মনে রেখেন। সো বডিতে বসাবো, এই যে এখানে দেখিয়ে নেবেন এটা কোথায় বসাতে বলছে, বডি। সো বডিতে বসাইলাম, বসানোর পর এটাকে আমি সেভ দিলাম। মানে এখন আমি কি করলাম দেখেন, আমার পিক্সেলের সাথে কানেক্ট করতেছি না, আমি কানেক্ট করতেছি আমার ট্যাগ ম্যানেজারের সাথে। সো আই থিঙ্ক এটা হয়ে গেছে। এটা চেক করার অনেকগুলো মেথড আছে। আপনি চাইলে ওই যে ট্যাগ ম্যানেজারের একটা কি বলে, এটা কি আমার এখানে আছে, এই যে যেটা একটা এক্সটেনশন আছে, আপনি গুগলের ট্যাগ অ্যাসিস্ট্যান্স দিয়ে চেক করতে পারেন, অথবা এটা আপনি জাস্ট ম্যানুয়ালি চেক করে ফেলতে পারবেন। ম্যানুয়ালি কেমনে চেক করবেন, জাস্ট এখানে প্রিভিউ বাটনে চাপ দিবেন, প্রিভিউ বাটনে চাপ দিয়ে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন ওখানে। এখন কানেক্ট দেন, কানেক্ট দিলে যদি এটা কানেক্ট হয় তাহলে তো অটোমেটিকলি চলে আসবে ইম্প্যাক্ট, আর নাহলে তো আসবে না। চলে আসছে, দেখছেন কানেক্ট কিন্তু হয়েছে, টাকা সব লোড হয়েছে। মানে যদি এটা আসে তার মানে বুঝবেন কানেক্ট হয়েছে, যে কন্টেন্ট আইডি চলে আসছে। সো কাজ করতেছে, মানে আমার পিক্সেল আমার মানে ট্যাগ ম্যানেজারের সাথে আমার কানেক্ট হয়ে গেছে, মানে কি বলে আমার ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে। এখন মজার ব্যাপার খেয়াল করেন, এখন কিন্তু আমার ওয়েবসাইটে ডেটা আসবে না। ডেটা আসবে না বলতে আমি একটু দেখাই একটু জিনিস, যেমন ধরেন এখন দেখবেন এখানে পিক্সেল শো করার কথা না, পিক্সেল কি শো করতেছে? আচ্ছা এখানে পিক্সেল শো করতেছে, আমি বুঝছি কেন করতেছে, এটা হচ্ছে ক্যাশ ক্লিয়ার করলে আসবে না। আমি মানে ওই যে কুকি ধরে রাখি আর কি ব্রাউজার, আমি ক্যাশটা যদি ক্লিয়ার করে দিই তাহলে এটা আসবে না। দাঁড়ান আমি ক্লিয়ার করতেছি, এখন মনে হয় আসার কথা না, জাস্ট একটা মিনিট। এই আপনারা একটু গ্রুপে বললেন আপনারা কি বুঝেন কিনা এই পার্টগুলা, না বুঝলে আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করবো, কোনো সমস্যা নেই, ক্লাস প্রয়োজন আরও বাড়াবো, ওটা ব্যাপার না। আমার কি নেট সমস্যা করতেছে নাকি? একটু ক্লিয়ার হতে হবে, নেটওয়ার্কে ল্যাগ করতেছে কিনা? এত সময় নেওয়ার কথা না, আমার এখানে বৃষ্টিও হচ্ছে, এই জন্য আবার জানি না কী অবস্থা হবে। ল্যাগ করে, ল্যাগ হতেছে, আচ্ছা আচ্ছা সরি, ইন্টারনেট ইস্যু করতেছে, সরি। আমার এখানে মনে হয় এখন কি ল্যাগ শোনা যেতেছে না, শোনা যেতেছে না? কথা শোনা যেতেছে, আচ্ছা ওকে, রেকর্ডে মনে হয় দেখা যাবে। ওকে, সো এখন দেখেন এখানে কিন্তু পিক্সেল নাই, খেয়াল করছেন পিক্সেল চলে গেছে। সো এখন আর এখানে পিক্সেল আসতেছে না। সো বেসিক্যালি এই যে পিক্সেল এখানে আসতেছে, এই যে পিক্সেল এখানে আসতেছে না, তার মানে আমার কিন্তু পিক্সেল ডিসকানেক্ট হয়ে গেছে, বাট গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছে। এখন চলুন আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা এই পিক্সেলটা সেট আপ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখানে একটা ঘটনা আছে, আমাদেরকে এগেইন একটা মিনিট কোডটা কপি করতে হবে, যে কোডটা আমাদের লাগবে। এবার আমি কোডটা কপি করলাম, কপি করে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে
আমি কোডটা কপি করলাম না, কপি করে এখন দেখেন আমি আর ওয়েবসাইটে কিছু করবো না, এই যে ওয়েবসাইট বাদ, ওয়েবসাইট আমার আর দরকার নেই না, এই যে ওয়েবসাইট ফালাই দিছি, ওয়েবসাইট আমার আর কোনো প্রয়োজনই নেই, ওয়েবসাইট আমি আর ঢুকবোই না। না ঢুকে আমি যাবো কোথায়, আমি চলে যাবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। নেট প্রবলেম করতেছে, নেট প্রবলেম করতেছে, ওকে সরি। এই যে এটা আমি লোড দিচ্ছি, এটা লোড হইতে তো সময় নিচ্ছে কেন বুঝলাম না কিছু। ওকে সো এখানে আমার এখানে লোড হইতেছে না, যে আমি কখন লোড দিয়ে রাখছি এটা লোড হইতেছে না কোনো কারণে। সো জাস্ট একটা মিনিট, আমার অফিসে ব্যাকআপ লাইন থাকে কিন্তু এখানে নেট প্রবলেম করতেছে। একটু ইন্টারনেটটা বন্ধ করে দিতে কত, ওদের মানে অন্যগুলো ডিসকানেক্ট করে দিতে। ওকে সো চলে আসছে আমার এখানে, সরি একটু কষ্ট করে দেখতে হবে এখন। সো এটা চলে আসছে। ওকে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটার থ্রুতে আমরা হচ্ছে পিক্সেলটা সেট আপ করবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ট্যাগ ম্যানেজারের এই ডিটেল পরিচিতিটা বোঝানোটা দরকার ছিল, বা এটা বোঝাতে অনেক সময় লাগবে। একটা উদাহরণ মানে জাস্ট আমি শর্টকাটে ব্যাপারটা বলি। এখানে মানে বাম পাশে যে জিনিসগুলো দেখবেন, এখানে হচ্ছে ট্যাগ মানে হচ্ছে এই যে ট্যাগ যেটা দেখতেছেন, এই ট্যাগ মানে হইতেছে আমি কোন ইভেন্টটা ফায়ার করতে চাচ্ছি, মানে আমি কি চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমি কোন ডেটা ট্র্যাক করতে চাচ্ছি, এটা মানে কি চাচ্ছি এটা আপনি বুঝাবেন এখানে, মানে ট্যাগে। ট্রিগার মানে কখন ট্রিগার হবে, মানে আমি মানে কোন ইভেন্ট ফায়ার করতে চাই, মানে আমি মানে একটা নাম তো দিতে হবে তাই না, যে পেজ ভিউ বা পারচেস, এই জিনিসগুলোর কমান্ড দিবেন ট্যাগে। আর মানে এটা হচ্ছে কি, এর নিচেটা হচ্ছে কখন, ব্যাপারটা খুব শর্টকাট। ট্যাগ মানে হচ্ছে কি এবং ট্যাগ ট্রিগার মানে হচ্ছে কখন, তাইলে আপনি ব্যাপারটা বুঝে যাবেন। মানে এখানে আপনি লিখবেন যে আপনি কি চাচ্ছেন, আর ট্রিগারটা হচ্ছে কখন এটা ট্রিগার হবে সেটা, এই দুইটা বুঝলেই হবে। ভেরিয়েবল মানে আপনি আগে থেকে প্রিডিফাইন অনেক কিছু বানিয়ে রাখতে পারবেন, ফোল্ডার টেমপ্লেট হাবিজাবি বহুত কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো এখন জাস্ট আমি এই ট্যাগ নিয়ে একটু আলোচনা, মানে একটা ট্যাগ আমরা রেডি করি। সো ট্যাগটা বানানোর জন্য যেতে হবে কোথায়, নিউ, এই যে এখানে একটা অপশন আছে দেখবেন নিউ। এই মানে এই জিনিসটা আপনার মাথা ঘুরাই দিতে পারে, কারণ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেসটা একটু কনফিউজিং, একই রকম, এটা মার্কেটারদের জন্য ঠিক আছে, বাট সাধারণ পাবলিক যারা নতুন দেখবে তারা মনে করবে সব কিছু তো একই রকম, মানে সবগুলো ফাংশনালিটির ইউআই একই রকম যদি আপনি নতুন হন আর কি। সো এখানে গিয়ে আমি নিউয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে কি করতে হবে দেখেন, ট্যাগ কনফিগারেশন, আমাকে একটা ট্যাগ কনফিগারেশন করতে হবে। সো আমি জাস্ট প্লাস বাটন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, ডান পাশে একটা ড্রয়ার ওপেন হয়েছে, এই ড্রয়ারে বলতেছে চোজ ট্যাগ টাইপ, মানে আপনার ট্যাগটা কোন টাইপের হবে, আপনি যে কমান্ডটা দিবেন এটা কোন টাইপের। সো এখানে বহু ধরনের জিনিসপত্র আছে, আমি এখান থেকে আপাতত কাস্টম এসটিএমএলটা পিক করতেছি। সো ধরুন আমি পিক করলাম কাস্টম এসটিএমএল, তো এই কাস্টম এসটিএমএলটা পিক করে আমি এখানে জাস্ট বসাইতে পারি কাস্টম এসটিএমএল কোডটা, কোনটা বসাবো, ওই যে ম্যাটার মানে যেটা আমরা ফেসবুক দিছে ওই কোডটা আমরা এখানে বসাইলাম। বসানোর পরে আমার ট্যাগের কাজ কমপ্লিট। তারপরে কি আছে, ট্রিগার, এই ট্রিগারটা এখানে লিখতে হবে। ট্রিগারটা কি, যে কখন এটা ফায়ার হবে। সো এটা ফায়ার হবে কোথায়, সকল পেজে, মানে যেহেতু এটা বেস কোড, ফেসবুক আমার পুরা ওয়েবসাইট মনিটর করবে এরকম একটা ক্যামেরা আমি লাগাচ্ছি বা একটা পিক্সেল সেট আপ করতেছি। সো এই জন্য অল পেজ এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটা নাম দিতে হবে। সো আমি এটা নাম দিই, ধরেন আপনি আপনার মতো করে নাম দিবেন, ধরেন আমি দিচ্ছি আমার মতো করে এফবি বেস কোড, আমি দিলাম এটার নাম এফবি বেস কোড, দিয়ে জাস্ট সেভ। ওকে এটা সেভ দিলাম না, এখন সেভ দেওয়ার পরে মজার ব্যাপার দেখেন, এখনও আপনারা যখন পিক্সেল দেখতে যাবেন দেখবেন পিক্সেল কাজ করে না। লেটস আমি আচ্ছা দেখি তো আমার, তাহলে ক্যাশটা কাজ করবে না হয়তো, ইয়েস এইখানেও আছে। সো আমি এটাতে দেখাই, ঢাকা শপ ডট শপ, এখানে যান, যাওয়ার পর আপনি এখন আমি কিন্তু কোড বসাই দিয়েছি অলরেডি, কোড বসাইছি। এখন পিক্সেল দেখতে চান, চেক করতে চান, দেখবেন যে এখানে কাজ করতেছে না, দেখছেন এখানে ডাটা আসতেছে না, ডাটা আসতেছে না মানে কাজ করতেছে না। এটা আরেকভাবে চেক করা যায়, এটা কোত্থেকে চেক করা যায়, জাস্ট আমি কন্টিনিউ দিয়ে এটা শেষ করে দিই, গো টু পিক্সেল ওভারভিউতে যাই। পিক্সেল ওভারভিউতে গিয়ে আমি একটু টেস্ট করবো, এখন আপনাদের সামনে একটু টেস্ট করে দেখবো ফেসবুককে ডাটা পাই কিনা। ধরুন টেস্ট ইভেন্ট, এটা অপশন আছে টেস্ট ইভেন্ট, এখানে যাবেন, টেস্ট ইভেন্টে যাবেন। যাওয়ার পরে এখানে গিয়ে আপনি যেটা করবেন, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হয়। ওয়েবসাইটের ইউআরএল দিলে ডেটা ট্র্যাক করা, ডেটা কি রিয়েল টাইম ট্র্যাক হচ্ছে কি না এটা দেখা যায় এখানে।
সো এখানে গিয়ে আমি জাস্ট ডেটাটা বসালাম, দেন ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করলেই যদি মানে পিক্সেল মানে ইনস্টল হয়ে থাকে সাকসেসফুলি, তাহলে এখানে আসা শুরু করবে যে ডেটা কি ঠিকঠাকভাবে আসতেছে কিনা। সো এখানে কোনো ডেটা আসে নাই, ডেটা আসে নাই মানে পিক্সেল সেট আপ হয় নাই। বাট কথা হইতেছে পিক্সেল সেট আপ হবে না কেন, আমি তো এখানে বেস কোড ফায়ার করেই দিছি, কাজ করবে না কেন? কাজ করবে না বেসিক্যালি এটা আপনি মানে এটা হচ্ছে এর সুবিধা কি বলে টেক ম্যানেজারের সুবিধা, আপনি ফাইনাল ডেপ্লয় দেওয়ার আগেই আপনি এটা টেস্ট মোডে চেক করতে পারবেন। আপাতত এটা আমি কোড ডেপ্লয় করছি ঠিকই, কিন্তু এটা সাবমিট করি নাই, পাবলিশ করি নাই, পাবলিশ করলে ওখানে যাইতো। সো পাবলিশ করার আগে আমরা এটা চেক করতে পারি কেমনে, জাস্ট প্রিভিউতে যান, প্রিভিউতে গেলে এটা আমরা চেক করে ফেলতে পারবো। প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউতে যাওয়ার পর জাস্ট কানেক্ট, এটা ডিবাগিং মোড কানেক্ট হয়ে গেছে। এখন এটা যদি কানেক্ট হয় তাহলে আমরা দেখেন এই যে এখানে দেখছেন, খেয়াল করছেন টেক ফায়ার, এই যে টেক ফায়ার্ড কোনটা, ফেসবুক বেস কোড ফায়ার হয়েছে। মানে কয়বার ফায়ার হয়েছে? একবার, তার মানে কাজ করতেছে। আমি কি বুঝতে পারছি? এই যে এই স্ক্রিপ্টটা ফায়ার হয়েছে অলরেডি, সো তার মানে আমার পিক্সেল কাজ করতেছে। তো এখন যখন আমি সব ঠিকঠাকভাবে দেখলাম, দেখার পরে আমি এটাকে সাবমিট দিতে পারি, জাস্ট পাবলিশ দিব। কোনো একটা নাম চাইলে আপনি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখন আমি পাবলিশ দিব, পাবলিশ দিলে এটা ফাইনাল ইম্প্যাক্ট এটার ওয়েবসাইটে গিয়ে পড়বে। এখন এটার ইম্প্যাক্ট একেবারে আমার কোর ওয়েবসাইটে গিয়ে পড়বে। এখন যদি আমি অন্য ব্রাউজার থেকে ট্রাই করি তাহলে দেখবো পিক্সেল অলরেডি সেট আপ হয়ে গেছে। আমি একটু রিলোড দিলে দেখবেন এই যে দেখছেন পিক্সেল সেট আপ হয়ে গেছে, দেখছেন। আর এখন আপনি যদি এখানে যান, এই যে দেখেন ডাটা চলে আসা শুরু করছে, মানে এখন কিন্তু এখানে ডাটা আসা শুরু করছে। আপনি এখানে যান, অন্য একটা পেজে যান, দেখবেন আবার এখানে ডাটা পাঠাবে। এই দেখছেন ডাটা আসছে, রিয়েল টাইম ডাটা আসতেছে এখানে। আপনি আরেকটা ক্লিক দেন, অন্যটা প্রোডাক্টে ক্লিক দেন, যেখানে ক্লিক দেন এখানে ডাটা আসা শুরু করবে। ধরেন আপনি এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করেন, দেন ভিউ কার্টে যান, এই দেখছেন ডাটা কিন্তু আসতেছে, খেয়াল করছেন ডাটা কিন্তু আসতেছে। সো এই যে ডাটাগুলো আসতেছে পিক্সেল রিয়েল টাইম প্রত্যেকটা ডাটা ট্র্যাক করে করে আপনার এখানে সেন্ড করতেছে। সো মানে সব কিন্তু পেজ ভিউ হচ্ছে, খেয়াল করছেন সব পেজ ভিউ হচ্ছে, বাট সব তো পেজ ভিউ হইলে হবে না, এটা আলাদা আলাদা হইতে হবে একেবারে, মানে ধরেন সেপারেট হইতে হবে। যেমন অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট আসতে হবে, অন্যটা ক্লিক করলে অন্যটা আসতে হবে, এই ওয়েতে করলে ঠিক আছে। তো চলেন মানে এখন আমরা কি দেখালাম, আমরা দেখালাম আরেকটা মেথড, তাই না? আমরা দেখালাম প্রথমত আমরা পিক্সেল সেটআপ দেখলাম একভাবে, সেটা হইতেছে আপনার কি বলে, আমরা একটা সেটআপ দেখলাম হচ্ছে জাস্ট একটা কোড নিয়ে আমার ওয়েবসাইটে ছেড়ে দিলাম, হেডারে হয়ে গেল। এখন দেখলাম একটু অ্যাডভান্স ওয়েতে যে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। এখন এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতেও আরও কয়েকভাবে এটা সেট আপ করা যায়। তো যেটা করছি এটা ভালো ঠিক আছে, বাট এর চেয়ে আরও স্মার্ট ওয়ে আছে। তো চলেন আমরা ওই স্মার্ট ওয়েতে এখন সেট আপ করবো। সো এই যে বেস কোডটা আমরা দিলাম না এখানে, এই বেস কোডটা এখানে এটা থাকুক, সমস্যা নেই, বা আমরা এটা চাইলে বাদও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, নো প্রবলেম। সো এমনও করতে পারি ধরুন আমার এই কোড দরকারই নেই, এমনও করতে পারি, এটা প্রয়োজনও নেই। আচ্ছা একটা কাজ করি, আমার এই বেস কোডটাই কোথাও রাখছি আমি, বেস কোডটা মনে হয় আমি এখানে রাখছি, তাই না? এটাতে এই যে এখানে বেস কোডটা রাখছি, সো সমস্যা নেই। সো বেস কোডে ধরেন আমি এই ট্যাগটা আমি ডিলিট করে দিই, দরকার নেই ট্যাগটা। ক্লাস কি লম্বা হয়ে গেল নাকি? ওকে, সো এটা আমি দূরে সরাই রাখলাম, রেখে এখন আমি এটা অন্য ওয়েতে করবো। কেমনে? তো নিউয়ে ক্লিক করলাম, নিউয়ে ক্লিক করে আমি যাব হচ্ছে টেক কনফিগারেশন। টেক কনফিগারেশনে যাওয়ার পরে আমরা এখানে যেটা করব, একটা গ্যালারি টেমপ্লেট গ্যালারি নিব। টেমপ্লেট গ্যালারিটা কোনটা? টেমপ্লেট গ্যালারিতে আমি চাপ দিলাম, চাপ দিলে দেখেন আরও একটা ড্রয়ার ওপেন হইলো। এই ড্রয়ারে গিয়ে আমি সার্চ দিব ফেসবুক পিক্সেল, এই যে আপনি দেখতেছেন না, এই যে এইটাকে আমি ইনস্টল দিব, অ্যাড টু ওয়ার্কস্পেস, দেন জাস্ট অ্যাড, একটু সময় লাগবে, ইয়েস চলে আসছে। সো এই যে এখন নতুন একটা টেমপ্লেট এখানে চলে আসলো, যে টেমপ্লেট দিয়ে আমি কাজটা করতে পারবো। কী টেমপ্লেট আমি একটু দেখাই আসি। ধরেন এখন যদি আমি ট্যাগ বানাতে যাই, ট্যাগ কনফিগারেশন, তাইলে এখানে আসার পরে দেখেন নতুন একটা জিনিস আসছে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, যেটা আগে ছিল না, এটা এখন আসছে। তো এই পিক্সেলে যদি আপনি যান, যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে কী বলতেছে, একটা পিক্সেলের কোড দিতে বলতেছে। এখানে কিন্তু আপনার পুরো জিনিস দেওয়া দরকার না, জাস্ট একটা কোড বসাবেন। কোন কোডটা বসাবেন? বেসিক্যালি এই যে কোডটা দেখতেছেন না, ইউনিক কোড, এই কোডটা বসাইতে হবে, মানে যেটা নাম্বার, এই নাম্বারটা আপনাকে বসাইতে হবে। অথবা এখান থেকে যদি নেন তাহলে সেটিংসে যেতে হয়, সেটিংস থেকে আপনার মানে পরে যদি কোডটা হারায় ফেলেন তাহলে যে এখান থেকে কপি করে নেবেন, এই যে ডেটা সেট আইডি, এটা আমি কপি করলাম, কপি করে এই কোডটা আমি এখানে বসাই দিলাম। কোডটা বসানোর পরে আমার কিন্তু এত লম্বা কোড বসানো লাগলো না, আমি জাস্ট ওই কোডটা এখানে বসাইলাম। বসানোর পরে আমার কাজ কমপ্লিট। নিচের দিকে আসবো, আসার পরে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে বলে দিব এটা কই ট্রিগার হবে, অল পেজ। তারপরে এখানে আমি ধরেন বলে দিলাম যে
এফবি বেস কোড, একই জিনিস, সমস্যা নেই। এফবি বেস কোড, তারপর জাস্ট সেভ, সাবমিট দিয়ে দিই। কয়জন দেখে? কয়জন? 26। ওকে, সো এটা যখন আমি দিয়ে দিলাম তখন এটা কিন্তু হয়ে গেলো, কি বলে, সেট আপ হয়ে গেল। এখন আমরা একই কাজ এগেইন হইলো, এখনও কিন্তু ঠিকভাবে পিক্সেল কাজ করবে। এখন ধরেন একই জিনিস তো বুঝবেন না, নতুন একটা কিছু করি তাহলে বুঝবেন। ধরেন আমি যাবো আবার ওয়ার্কস্পেসে যাওয়ার পরে নতুন একটা ট্যাগ বানাই, আমি ধরেন নিউ একটা ট্যাগ বানাচ্ছি। আচ্ছা, নিউ একটা ট্যাগ বানানোর আগে আমি একটা ট্রিগার বানায় দেখাই, আগে ট্রিগার বানায় পরে ট্যাগ বানাই, তাহলে সহজ হবে। আর ট্যাগের ভিতর থেকে ট্রিগার বানালে আপনারা বুঝবেন না ট্রিগার মানে এটা কি। ট্যাগ মানে তো আমি বলছি যে কোন ইভেন্ট ফায়ার হবে, এখন ট্রিগার মানে কখন ফায়ার হবে। সো ট্রিগারে গিয়ে ধরেন আমি একটা নিউ ট্রিগার বানালাম। আচ্ছা, বাই দ্য ওয়ে কিন্তু দেখেন ইন্টারফেস কিন্তু সেম, কিন্তু আমি আরেক জায়গায় আসছি। ট্রিগার, এটা ছিল ট্যাগ, এটা ট্রিগার। ট্রিগারে গিয়ে আমি নিউ দিলাম, নিউ দেওয়ার পরে এখানে একটা নাম দিলাম। কি নাম দিলাম? ধরেন আপনার মতো করে আপনি মানে সুন্দর নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি বোঝার জন্য দিলাম প্রোডাক্ট ভিউ, আমি এটা দিলাম নাম। এগুলো স্ট্যান্ডার্ড নাম আছে, নেমিং ফরম্যাট আছে, ওটা আমি দেখাই দিব, ওটা করবেন। বাট আমি এখন আপনাদের বোঝার জন্য দিলাম প্রোডাক্ট ভিউ, আমি এইটা একটা নাম দিলাম। ইয়েস, প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট ভিউ দিয়ে আমি জাস্ট এই ট্রিগার কনফিগারেশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমাকে এখানে দেখেন ট্রিগার টাইপ আসছে। এখন কিন্তু এটা আসছে ট্রিগার টাইপ, খেয়াল করছেন? ড্রয়ার কিন্তু সেম, বাট ঘটনা কিন্তু চেঞ্জ, এখানে সব চেঞ্জ। এই ট্রিগার টাইপে আয়সা বলতেছে যে তুমি এখানে আসলে কি নিবা, এখানে বহু জিনিসপত্র আছে কিন্তু। তো এই ট্রিগার টাইপের মধ্যে আয়সা আপনাকে এখানে একটা অপশন আছে পেজ ভিউ, খেয়াল করেন একটা অপশন আছে পেজ ভিউ। সো আমি দিলাম পেজ ভিউ। পেজ ভিউ নিয়ে এই পেজ ভিউর ভিতরে বলতেছে তুমি কি সকল পেজ, যে কোনো পেজ ভিউ হইলে তুমি এটা ট্রিগার করব, নাকি স্পেসিফিক পেজ ভিউ হইলে এটা ট্রিগার হবে। সো এটা কিন্তু স্পেসিফিক পেজ ভিউ হইলে ট্রিগার হবে, তাই না? তাই তো হওয়া উচিত। কারণ আমি একটু দেখাই আপনাদেরকে, ধরেন এই যে একটা মিনিট, আমি যে জিনিসটা বোঝাতে চাইছি খেয়াল করেন। ধরেন এই পেজ ভিউ হইলে এটা কিন্তু প্রোডাক্ট ভিউ হইল না, প্রোডাক্ট ভিউ হইল শুধুমাত্র এখানে গেলে। আবার যদি আপনি এই চেকআউট পেজে যান, এটাও কিন্তু প্রোডাক্ট ভিউ না। এটা কি? এটা প্রোডাক্ট ভিউ না, এটা হচ্ছে পেজ ভিউ। কিন্তু প্রোডাক্ট ভিউ কোনটা? প্রোডাক্ট ভিউ শুধুমাত্র এইটা, মানে আমি যে প্রোডাক্ট ওপেন করে আসি এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ। এখন এই প্রোডাক্ট ভিউ আমি এটা কেমনে নিব, প্রোডাক্ট ভিউটা আমি বুঝাবো কেমনে, মানে ফেসবুকে আমি বুঝাবো কেমনে যে আমি প্রোডাক্ট ভিউ করছি। এখন আমি আর আপনি তো বুঝতেছি আপনার চোখের সামনে যে এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ আর এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ না। আর এখন ফেসবুক এটা কেমনে ডিটেক্ট করবে? বা ধরেন আমরা এই চেকআউট পেজে যা বলতেছি এটা হচ্ছে চেকআউট পেজ, এখন ফেসবুক এটা কেমনে বুঝবে? ফেসবুকের বোঝানোর উপায় কি? এটা চিনাই দিতে হবে। এটা কেমনে চিনাইতে হবে? চিনানোর অনেক উপায় আছে, তার মধ্যে আমি একটা দিয়ে দেখাই, পরে অন্য ক্লাসে হয়তো আরও ডিটেল দেখাবো। সো ধরেন আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওপেন করার পরে এখানে একটা ইউনিক জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। এই পুরো জিনিসের মধ্যে একটা ইউনিক জিনিস খুঁজে বের করতে হবে, যেটা ইউনিক। এখন ইউনিকটা কি? বেসিক্যালি ইউনিকটা হচ্ছে এই যে স্ল্যাশ প্রোডাক্ট, এটা হচ্ছে ইউনিক, খেয়াল করছেন? মানে dakashop.shop/প্রোডাক্ট, তারপরে স্ল্যাশ দিয়ে প্রোডাক্টের নাম শুরু হচ্ছে, খেয়াল করছেন? অন্যটা প্রোডাক্টে যান, একই ঘটনা থাকবে। ধরুন আমি এই প্রোডাক্ট ওপেন করলাম, সেম জিনিস দেখছেন, dakashop.shop/প্রোডাক্ট, তারপর অন্যটা শুরু হয়েছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এখানকার ইউনিক জিনিস, যেটা দিয়ে আমি বুঝতে পারবো, মানে যদি কোনো পেজে সে যদি এই স্ল্যাশ প্রোডাক্ট পায়, তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে কি, তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে আপনার মানে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা আমি কপি করলাম, কপি করে, সরি এটা তো ওখানেই হবে, প্রোডাক্টটা কপি করে আমি যাব ট্যাগ ম্যানেজারে, যাওয়ার পরে দিব কি সাম পেজ ভিউ। সাম পেজ ভিউতে গেলাম, সাম পেজ ভিউতে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এইটা কোন সময় ট্রিগার হবে। এই দেখেন বলতেছে ট্রিগার হওয়ার অনেকগুলো অপশন আছে, পেজ পাথ, পেজ ইউআরএল, পেজ রেফার, এরকম বহু জিনিসপত্র আছে, এগুলা থেকে এটা আনা যায়। সো এখান থেকে আনা যায়, প্লাস অন্য একটা জায়গা থেকেও আনা যায়, মানে সরি এছাড়াও আরও বহু জিনিস আছে যেটা আপনাকে বিল্ট ইন ভেরিয়েবল থেকে নিয়ে আসতে হবে। সো এই জিনিসটা কেমনে করতে হয় এটা আমার আগে থেকে করে রাখলে ভালো, বাট এখান থেকে করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না, চোজ বিল্ট ইন ভেরিয়েবল থেকে গিয়ে করা লাগে। সো আমরা একটা কাজ করি, আপনাদেরকে আবার একটু প্রথম থেকে দেখাই, তাহলে বুঝবেন। সো আমি একটু বিল্ট ইন ভেরিয়েবলগুলো বানিয়ে নিয়ে আসি। ভেরিয়েবলে যাব, দেখেন আমি কিন্তু আরেকটাতে যাচ্ছি, ভেরিয়েবল, জাস্ট একটা মিনিট, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পরে দেখবেন এখানে অল্প কয়টা জিনিস আছে, বাট এটা বাড়ায় নিব আমি। কনফিগারে যাব, কনফিগারে গিয়ে এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো দরকার, এগুলো আপনি জাস্ট নিয়ে নেবেন। এখানে বহু জিনিসপত্র আছে, লাগতে পারে। আমি যেগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট এগুলো আমি নিচ্ছি, যেমন ধরেন এখানে ক্লিক এলিমেন্টগুলো নিয়ে নেবেন।
এগুলো প্রয়োজন আছে। তারপরে ধরেন ফর্ম প্রয়োজন নাই, ভিডিও স্ক্রলিং এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন আর কি। আমি আপাতত অল্প কটা নিচ্ছি। ওকে, সো পেজ 500 মোটামুটি এই জিনিসপত্রগুলো চলে আসছে। এখানে এই জিনিসগুলো চলে আসছে, আপনি চাইলে এখান থেকে আরও জিনিসপত্র নিতে পারেন যেগুলো আপনার লাগবে। সো আমার আপাতত এই জিনিসগুলো হলেই হয়ে যাবে আমার ধারণা। স্ক্রলিংগুলো লাগে, স্ক্রলিংগুলো নিয়ে নিই। স্ক্রলিংগুলো কাজে লাগে, স্ক্রিন প্রেজেন্টও প্রয়োজন হয়। এই কতক্ষণ একটা ওয়েবসাইটে মানুষ বসে থাকে সেটা দিয়েও ট্র্যাক করা যায়। আচ্ছা, এই যে বলছিলাম না গুগল ট্যাগ ম্যানেজার কেন জরুরি, এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু অন্য হয়তো ট্র্যাক করতে পারতেন না, আপনি ফেসবুক দিয়ে এগুলো ট্র্যাক করতে পারবেন যে একজন মানুষ একটা ওয়েবসাইটে ঠিক কত পার্সেন্ট স্ক্রল করে নিচে নামছে, মানে এটা দিয়েও আপনি বুঝতে পারবেন। একজন মানুষ আপনার ওয়েবসাইটে কত মিনিট ওয়েট করতেছিল এটাও ধরতে পারবেন। এখন এইসব জিনিস কিন্তু জীবনেও আপনি কোনোভাবেই ওই ফেসবুকের পিক্সেল সেটআপ দিয়ে করতে পারবেন না, যেটা ওই যে জাস্ট কপি কোড নিয়ে পেস্ট করে দিলেন কাজ হয়ে গেল। আর অনেকগুলা প্লাগিন ট্যাগিন আছে, এগুলো দিয়ে অনেকে শর্টকাট মারা দেখছি, বিভিন্ন প্লাগিন ট্যাগিন ইনস্টল করে ওটা দিয়ে পিক্সেল সেটআপ করে ফেলে। সো এইগুলো দিয়েও অনেকেই করে। ভাই দেখেন, শর্টকাট মানে শর্টকাট, মানে এই মানে ফেসবুক পিক্সেল সেটআপ ট্যাগ ম্যানেজার দিয়ে করলে আপনি একদম নিখুঁতভাবে একদম ফ্লেক্সিবল ওয়েতে প্রপারলি করতে পারবেন। অন্যগুলো দিয়ে করতে পারবেন, ঠেকার কাজ চলবে, বাট আলটিমেট কাজ হবে না। সো এই হলো ব্যাপার। সো মোটামুটি আমি এই জিনিসগুলো দিলাম, দেওয়ার পরে আমার কাজ কমপ্লিট। আমি এখন চলে যাব কোথায়, আমাদের মেইন কাজে, ট্রিগার ডেভেলপমেন্ট। আমি আবার নতুন করে ট্রিগার বানাই। ট্রিগারে যাচ্ছি, ট্রিগারে গিয়ে যাব নিউ থেকে যাব ট্রিগার, ট্রিগার টাইপ, এখান থেকে যাব পেজ ভিউ, পেজ ভিউ থেকে সাম পেজ থেকে আমি কি করব, সাম পেজ থেকে দিব পেজ ইউআরএল। খেয়াল করেন এখানে বহু জিনিসপত্র আছে, আপনি এখানে অনেক কিছু দিতে পারেন, ক্লিক ইউআরএল, ক্লিক আইডি, পেজ পাথ, অনেক কিছু দিয়ে এটা করা যায়। ধরেন আমরা এখানে করতে পারি কি দিয়ে, পেজ ইউআরএল। পেজ ইউআরএলের মধ্যে গিয়ে একটা অপশন আছে কন্টেইনস, স্টার্ট উইথ, এন্ড উইথ, এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনার ব্যাপার আছে। কন্টেইন মানে ওই ইউআরএলের মধ্যে আপনি যে জিনিসটা দিবেন এটা থাকলেই হইল। ইকুয়াল মানে আপনি যা দিবেন এক্স্যাক্টলি সেম জিনিস থাকতে হবে। এন্ড উইথ মানে এই জিনিস দিয়ে শেষ হইতে হবে। তারপরে আবার সিএসএস হাবিজি বহুত কিছু আছে, এগুলো নিয়ে আলোচনা করলে সময় যাবে। আমি জাস্ট কন্টেইনস দিয়ে বুঝাই। ধরেন আমি এখানে দিলাম কন্টেইনস দেওয়ার পরে আমি এখানে গিয়ে জাস্ট ওই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম, শুধু প্রোডাক্ট। এখন যদি আপনি শুধু প্রোডাক্ট এইভাবে দেন, দিলে কাজ করবে হয়তো, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। আপনি হয়তো এমনি মেরে দিবেন, এটা দিলে এটা বেস্ট প্র্যাকটিস না। কেন? কারণ তখন ধরেন কোনো একটা পেজ বানাইছেন, ওটার মধ্যে কোনোভাবে যদি এই প্রোডাক্ট শব্দটা থাকে তাহলে এটা হয়ে যাবে। সো এই জন্য আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে আপনি এটা বসাবেন। কোন স্ল্যাশ দিয়ে বসাবেন, সরি এখানে যাই। এই যে এখান থেকে আপনারা স্ল্যাশ দিয়ে এটা বসাবেন, এই যে স্ল্যাশ দেখছেন, এই স্টার্ট এবং এন্ড এই দুইটাই নেবেন। আমি ভুল মেথড আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা ভুল না করেন। মানে আমি দুইটাই দেখাচ্ছি, আপনারা কী কী মিস্টেক করতে পারেন সেটাও দেখাচ্ছি। মানে আগে ভুল মেথড দেখাচ্ছি কারণ ভুলটাই আপনারা বেশি বেশি করেন। সো স্ল্যাশ প্রোডাক্ট দিয়ে করলাম, করে আমরা এখানে গিয়ে লিখবো, এটা নাম কি দিব, নাম হচ্ছে প্রোডাক্ট ভিউ দিলাম। দিয়ে জাস্ট আমি এটা সেভ দিলাম। ওকে, এটা সেভ হইলো। এটা সেভ হওয়ার পরে আমি যা সেটাকে যেটা করতে পারি, আমি হচ্ছে আমি তো ট্রিগার বানাইলাম, এখন আসলে আমরা ট্যাগ বানাই, একটা ট্যাগ বানাবো, একটা ট্যাগ বানাইতে যাই। এই ট্যাগ বানাইতে গিয়ে আমি জাস্ট নিউ ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা যেটা করব, খেয়াল করেন আমি কিন্তু ট্যাগে গেছি, এতক্ষণ ট্রিগারে ছিলাম। মানে এটা কখন ঘটবে, প্রোডাক্ট ভিউটা কখন ঘটবে সেটা আমি বুঝাইলাম। এখন আমরা এটার একটা মানে ট্যাগ বসাচ্ছি। ট্যাগে কী করব, ট্যাগ কনফিগারেশন চুজ করব। কি চুজ করব, ফেসবুক পিক্সেল, এটা সেট করব। এটা সেট করে আমার কি বসাতে হবে দেখেন, আমার বসাতে হবে পিক্সেল আইডিটা আবার বসাতে হবে। দেখেন এখন পিক্সেল আইডি তো আমি আগের বার একবার বসেছি, আবার এখন একটা বসানোর জন্য করতে হবে, এরকম যতবার করবো ততবার বসাইতে হবে। সো এটা কিন্তু একটা পেইনফুল কাজ, বারবার যদি একই জিনিস হয় না কপি করে, এই যে আবার আমাকে এখন যেতে হবে কোথায়, এখানে গিয়ে আবার কপি করতে হবে, কপি করে আবার এনে বসাইতে হবে। সো এটা বারবার করতে করতে বিরক্ত হয়ে যাবেন বা ভুলও হইতে পারে পিক্সেল কোড। সো এই জন্য যখন কোনো জিনিস বারবার করা লাগে তখন এটাকে চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। কীভাবে সেভ করবেন, এই যে এখানে চাপ দেবেন, এই যে এখানে একটা অপশন আছে, এখানে চাপ দেবেন প্লাস বাটনে। চাপ দেওয়ার পরে আপনি যেটা করবেন, একটা প্লাস বাটনে ক্লিক করে একটা আপনি ভেরিয়েবল নিয়ে নেবেন এখান থেকে, সরি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নেবেন, এই যে ইউটিলিটিস থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে নেবেন, কনস্ট্যান্ট। সো আমি কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের ভ্যালু দিলাম কি পিক্সেল। কনস্ট্যান্ট মানে এই জিনিস আমি বারবার ইউজ করব, মানে
একবার মানে যে জিনিস রিপিটেডলি ইউজ করতে হয় সেটা আমি এক জায়গায় দিয়ে রাখলাম, এখন জাস্ট ওইভাবে আমি বারবার নিব। যত ধরেন আমি এখানে লিখলাম FB পিক্সেল আইডি, জাস্ট আমি এটা দিলাম, দিয়ে জাস্ট এটা সেভ দিয়ে দিলাম। আল্লাহ জানে কঠিন হয়ে যাচ্ছে কিনা, বুঝতেছেন কিনা কে জানে। এখন দেখেন এই যে আমি যখন এখন এই জিনিসটা বসাইছি না, তখন এটা অটোমেটিকলি কাজ করতেছে, মানে অটোমেটিকলি এখানে চলে আসছে এটা। এখন আমার ওই কোড আর বারবার দেওয়া লাগবে না, জাস্ট আমি এখান থেকে গিয়ে আমি এই যে এখান থেকে দেখেন ফেসবুক পিক্সেল আইডিটা কই, এখানে কোনো এক জায়গায় আছে। আচ্ছা আমি তো নিয়ে নিচ্ছি এই জন্য আসতেছে না, বাট এটা যখন আমি পাবলিশ দিব তখন এটা চলে আসবে। সো এটা চলে আসছে। আসার পরে আমরা একটু নিচের দিকে যাই, যাওয়ার পর একটা অপশন আছে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম, ভেরিয়েবল, এগুলোতে আমরা পরে যাব। এখন এখানে স্ট্যান্ডার্ডে বলতেছে আপনি যখন আপনি মানে কোন ক্ষেত্রে আপনি এটা রেকর্ড করতে চাচ্ছেন, মানে ট্র্যাক করতে চাচ্ছেন। তাহলে আমি ট্র্যাক করতে চাচ্ছি পেজ ভিউ না, পেজ ভিউ তো হইতেই পারে, আমরা চাই প্রোডাক্ট ভিউ হচ্ছে কিনা। তো প্রোডাক্ট ভিউর জন্য এখানে খুঁজবেন কোনটা প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট ভিউর জন্য সিমিলার কিছু পাইলে আপনি নেবেন, সিমিলার না পাইলে নিজে কাস্টম বানায় নেবেন। সো সিমিলার আমি পাই গেছি, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট মানে প্রোডাক্ট ভিউ, ওই একটাই। সো আমি ভিউ কন্টেন্টটাকে এখান থেকে নিলাম, ভিউ কন্টেন্ট এটা নাম দিলাম, এটা ফেসবুকের স্ট্যান্ডার্ড নাম। সো ভিউ কন্টেন্টটা সিলেক্ট করে আমি নিচে চলে আসবো, আসার পরে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে আমি সিলেক্ট করবো, মানে আমি তো বললাম যে আমি কন্টেন্ট ভিউ ট্র্যাক করব। এখন এই কন্টেন্ট ভিউ ফেসবুক কখন এটাকে ফায়ার করবে এটা আমার এখন বলতে হবে ট্রিগারে এসে। ট্রিগারে এসে আমরা আগেরবার দিয়েছিলাম অল পেজ, যে কোনো পেজে গেলেই কন্টেন্ট ভিউ ট্রিগার হবে, বাট এখন আমরা দিব প্রোডাক্ট ভিউ, এটা যেটা আমরা বানাইছি একটু আগে, এই প্রোডাক্ট ভিউটা দিব, দিয়ে জাস্ট এটাকে আমরা সেভ দিব, কিন্তু সেভ দেওয়ার একটা নাম দিতে হবে। সো ধরুন আমরা নাম দিই, নাম হচ্ছে আমরা যে কোনো নাম দিতে পারি। সো আমরা ধরেন ভিউ কন্টেন্ট দিলাম, ভিউ কন্টেন্ট, আমরা এটার নাম দিলাম কি ভিউ কন্টেন্ট। দেওয়ার পরে জাস্ট আমি এটাকে সেভ দিলাম, ফাইন সেভ হইলো। এখন আমি এটা সাবমিট দিই, সাবমিট। ওকে ফাইন, সাবমিট হয়ে গেছে। এখন যখন এটা সাবমিট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা চলেন আমরা টেস্ট করবো এখন ঠিকভাবে কাজ করে কিনা। টেস্ট কয়েকটা লেভেলে করা যায়। 1 নম্বর টেস্ট আমরা করবো এখানে প্রিভিউতে যাব, একটু সময় লাগবে, কানেক্ট হয়ে গেছে। দেখেন যখন এটা কানেক্ট হয়েছে মানে যে এখানে যখন আমরা ভিজিট করছি তখন কি এটাকে ফায়ার হয়েছে কি দেখেন, ট্যাগ ফায়ার, এটা হচ্ছে বেস কোড, এফবি বেস কোড ফায়ার হয়েছে। ট্যাগ নট ফায়ার্ড মানে ভিউ কন্টেন্ট ফায়ার হয় নাই, ফায়ার তো হওয়ার কথাও না, কারণ এখানে ফায়ার হবে না কেন, কারণ আমি মানে ওই পেজে যাই না। এই জন্য ধরেন আমি এখান থেকে চেক আউট পেজে গেলাম, ফর এক্সাম্পল চেক আউট পেজে গেলাম, দেখেন এখানে ভিউ কন্টেন্ট ফায়ার হয় নাই, হওয়ার কথা না। তারপরে আমি আবার হোম পেজে যাই, ট্যাগ ফায়ার হয় নাই, জাস্ট একটা ট্যাগই 3বার ফায়ার হয়েছে, দেখছেন 3বার ফায়ার হয়েছে। এখন আমরা একটা প্রোডাক্টে চাপ দিই, দেখেন দেন কী হয়, দিলাম চাপ প্রোডাক্টে, এখন এখানে এটা এই দেখছেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গেছে, খেয়াল করছেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। তার মানে যখনই আমি প্রোডাক্টে গেছি তখনই ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গেছে। ফায়ার হয়ে শুধু ফায়ার হয়ে শেষ না, ফেসবুকের কাছে এই ডাটা পাঠিয়ে দিছে অলরেডি, মানে আমি ফামিদ অলরেডি এই প্রোডাক্টটা দেখছি, এই ডাটা অলরেডি ফেসবুকের কাছে থ্রো করে দেওয়া হয়েছে, ফেসবুকও পেয়ে গেছে, মানে এখান থেকে ডাটা পিক করে সেন্ড হয়ে গেছে যে অমুক ব্যক্তি একটা প্রোডাক্ট মানে ভিউ করছে। এখন এটা চলেন আমরা ফেসবুক এন্ডে দেখি ফেসবুক কেমনে এটা ট্র্যাক করতেছে, ফেসবুক কি আদৌ এটা ট্র্যাক করতে পারতেছি কিনা। যাই টেস্ট ইভেন্টে গিয়ে আমরা এগুলো ক্লিয়ার করে দিই, দরকার নেই সব ক্লিয়ার করে আমরা নতুন করে জাস্ট এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখব কি পেজ ভিউ ফায়ার হয়েছে। সো পেজ ভিউ ফায়ার হয়েছে। যদি আমরা চেকআউট পেজে যাই তাহলে আমরা এখানে দেখব এগেইন সেম পেজ ভিউ, আর কিছু না কিন্তু পেজ ভিউ ফায়ার হয়েছে। আর এখানে সাবস্ক্রাইব বাটন হাবি যাবে দুইটা, ফেসবুক অটোমেটিকলি কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করতেছে। তারপরে আমরা হোম পেজে যাই, সেম পেজ ভিউ ফায়ার হবে, পেজ ভিউ ফায়ার হয়েছে। দেখেন এই যে সময়টা খেয়াল করেন একদম মিলি সেকেন্ড ধরে করে। সো আমরা যদি এখন একটা প্রোডাক্টে ক্লিক করি তখন কী হয় দেখেন, এই দেখেন কী হয়েছে দেখছেন, খেয়াল করছেন ভিউ কন্টেন্ট, একটা কন্টেন্ট ভিউ হয়েছে, ঠিক কোন কন্টেন্টটা এটা যে চলে আসছে কিন্তু দেখছেন এই প্রোডাক্টটা ভিউ করছি আমি, এটা কিন্তু চলে আসছে অলরেডি। সো এই হইল মোটামুটি বিষয়, মানে কিভাবে ফেসবুক ট্র্যাক করে, একদম ফেসবুক ডেটা পাওয়া গেছে। এখন আমি চাইলে একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি, ফেসবুকে বলতে পারি যে ফেসবুক যারা যারা এই কন্টেন্ট ভিউ করতেছে তুমি তাদের একটা লিস্ট বানাও, তখন ফেসবুক ওই লিস্ট বানানো শুরু করে দিবে। যদি আমি বলি যে ফেসবুক আচ্ছা দাঁড়ান আমি কি দেখাইতে পারবো কাস্টম অডিয়েন্স, আমি জানি না কাস্টম অডিয়েন্স এই অ্যাকাউন্টে বানানো আছে কি না। কাস্টম অডিয়েন্স নিয়ে আমি একটা আলোচনা করবো না পরে কোনো এক সময়, আচ্ছা নাই বানানো, ওকে
এই যে এখানে গিয়ে আমি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বানাতে পারবো। এখানে গিয়ে আমি বলতে পারবো যে এই যে ওয়েবসাইট সিলেক্ট করে আমি এটা করতে পারবো যে মানে আহ, আমি ফেসবুকে কমান্ড দিতে পারবো যে যারা যারা ভিউ কন্টেন্ট করতেছে ওদের যেন ফেসবুক লিস্ট বানায়, এটা আমি বলতে পারবো এখানে গিয়ে। সো এইভাবে ফেসবুক ওটা তালিকা বানায় রাখবে। কাস্টম অডিয়েন্স আমি আপনাকে দেখাবো কি না, আচ্ছা আমার আমার পরে দেখাবো, পরে 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 কোনোটা দেখাবো। আমার নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে বের করে, এখন জানি না ওটাতে সেন্সিটিভ ডাটাটা আছে কিনা, এই জন্য ওটা আমি বের করতেছি না। ওকে, সো এই হলো মোটামুটি প্রসেস। এখন ধরেন আমরা তো এই পর্যন্ত করলাম, আরও বেশি করা যায়, আরও ডিটেল করা যায়। ধরেন আমি একটু পানি খেয়ে নিই, তারপরে আমি আবার করতেছি। কারণ একটা মিনিট। আচ্ছা একটু আমাকে জানান তো, আপনারা কনফার্ম করেন তো যে এটা কি মানে আমরা কি ক্লাসটা আরও কন্টিনিউ করবো আজকে, নাকি পরে পরে অন্য ক্লাসে দেখাবো? হ্যালো, এই কমেন্টে কি লেখে? আজকে কি কন্টিনিউ করবো আরও? আপনি একটু একটু কাইন্ডলি লেখেন লেখেন, তাহলে আমি ওই অনুযায়ী সিদ্ধান্ত নিবো আর কি। আর আর আজকে কি আরও দেখাবো নাকি পরে অন্য ক্লাসে দেখাবো? যদিও আমি টায়ার্ড, বাট তারপরেও সমস্যা নেই, আমি প্রয়োজনে হয়তো আরও 20 মিনিট কথা বলতে পারবো। কি বলে এই কমেন্টে, কি বলে? অন্য ক্লাসে, ওকে। সো ঠিক আছে, সরি, তাহলে আমি এটা অন্য ক্লাসেই দেখাবো। তাহলে আজকে আমরা রাখলাম কোন পর্যন্ত? আহ, আমি একটা কাজ করি, একটু সামার আপ করে দিই। ওকে, আমি একটু সামার আপ করে দিই। তো সামারাই হচ্ছে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা মিনিট। আচ্ছা সামারি হচ্ছে কি, সামারি হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারে কিছু বেসিক জিনিস বুঝলাম, ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড এগুলো নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। আজকে পিক্সেল কেমনে কাজ করে সেই জিনিসটা দেখলাম, এটার প্র্যাকটিক্যাল কিছুটা পার্ট আমরা দেখলাম। আমরা পরেরটাতে আরও দেখব ফেসবুক মূলত এইভাবে ডেটাগুলো ট্র্যাক করতেছে। সো এই ট্র্যাক করে আমরা কীভাবে এগুলো জমা করব, নিজেরা কীভাবে ফেসবুকে বলবো যে ফেসবুক তুমি আমার অ্যাড টু কার্ডের ডাটাগুলো আলাদা করো, এগুলো আমরা পরের ক্লাসে দেখাবো। এবং আমি হয়তো একটা ই কমার্সের জন্য একটা পূর্ণাঙ্গ সেট আপ হয়তো আমি করব, করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ই কমার্স অথবা যে কোনো একটা বিষয় আমি একটা পিক্সেল কমপ্লিট সেট আপ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সো যাতে করে আপনারা বুঝতে পারেন নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে, আপনারা চলে আসেন। আর যারা এটা বুঝেন নাই তাদেরকে আমি বলবো যে একটু কাইন্ডলি ভিডিওটা 2-3 বার দেখবেন। যারা আগে থেকে কিছুটা জানেন তাদের জন্য কষ্ট হবে না, বাট যারা জানে না তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে, আমি জানি। এগুলো মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি হচ্ছে আপনার অনেক বিস্তারিত একটা টপিককে শর্ট করে বলতেছি, মানে সামার আপ করে বলতেছি। মানে যেটা নিয়ে হয়তো আমি 10 ঘন্টায় আমি আপনাকে বুঝাতে পারতাম, ওটাকে আমি সামারি করে চেষ্টা করতেছি যে হয়তো 1-1.5 ঘন্টায় বুঝে শেষ করার জন্য। তো এখানে অনেক ইনফরমেশন বাদ যাচ্ছে, বাদ যাবে, এটাই স্বাভাবিক। সো এই কারণে দেখা যাবে যে এখানে মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় বলি, যারা আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করার জন্য, যেন এইগুলা এগুলা খুবই সেন্সিটিভ ব্যাপার, প্রত্যেকটা বিষয় আপনাদের জানা উচিত। যদি আপনি মার্কেটিং সম্পর্কে জানতে চান তাহলে তো এগুলো বাদ দেওয়া যাবে না, এক অক্ষরও বাদ দেওয়া যাবে না, সব জানতে হবে। আমি অনেক কষ্ট করে এগুলো জানছি, অনেক অনলাইন রিসোর্স ঘাটাঘাটি করে, অনেক ডকুমেন্টেশন পড়ে, অনেক ব্লগ পড়ে, অনেক মার্কেটারের মনে করেন যে সোশ্যাল মিডিয়া ফলো করে, মানে হাজার হাজার ইউটিউব ভিডিও দেখে, ধরেন রেডিটে বিভিন্ন করে, মিডিয়ামে বিভিন্ন ব্লগ পড়ে আমি এগুলো শিখছি। এখন আমি জিনিসটা বান্ডেল করে আমি চেষ্টা করতেছি আপনারা যেন অল্প সময়ে জিনিসটা পান। আমি যেটা 7-8 বছরে করছি ওটা যেন আপনার 7-8 মাসে হয়ে যায়। সো এই জন্য বেসিক্যালি আমি এখানে অনেকগুলো কোর্সে আমি দিচ্ছি। এই জিনিসপত্রগুলো পাবলিকলি দেওয়া যাইতো, বাট এটার মিসইউজ মানুষ করবে, এই কারণে আমি ওই অতটুকু পর্যন্তই পাবলিকলি শেয়ার করতেছি যতটুকু আপনার চোখকে খুলে দিবে। বাট আলটিমেটলি ধরেন একদম ফুল জিনিসপত্র জানার জন্য আপনাকে এইসব ব্যাপারে ডিপ জানতে হবে, ডিপ নলেজ গেইন করতে হবে। এখন ডিপ নলেজ আমি চাইলেও এই ফ্রি মডেলে আমি শেয়ার যদি করি এটা মিসইউজ হবে প্রচুর। সো আমি এগুলো খুব কষ্ট করে শিখছি ভাই, এগুলো মিসইউজ হোক এটা আমি চাই না। সো এই কারণে আমরা এটা হচ্ছে যারা সিরিয়াস পিপল তাদের সাথে শেয়ার করতেছি না ব্যাপারটা তা না, আমরা করতেছি। যেমন আমরা কারেন্টলি মেটা মার্কেটিংয়ের কোর্স চলতেছে হচ্ছে আমাদের ওয়ার্কশপে, যারা এক্সিস্টিং ওয়ার্কশপ আছে ওখানে মেটা মার্কেটিংয়ের উপর আমি একদম এক একটা গোল ধরে ধরে আগাচ্ছি, একদম ডিপলি পুরো প্রসেসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সো এখানে দেখেন মেটা মার্কেটিংয়ের উপরে কতগুলো কোর্স আছে, আপনার এখানে আসলে দেখতে পারবেন এই সবগুলা কোর্স আমরা দিচ্ছি। তো এখানে আরও কোর্স বাড়বে, বাই দ্য ওয়ে এখানে আরও কোর্স বাড়বে, যারা এক্সিস্টিং ওয়ার্কশপ মেম্বার তারাও কোর্স পাবে, আপনারাও পাবেন। আমাদের প্রমিস ছিল যারা মানে আগের মেম্বার আছে, আমরা যদি নতুন কোনো কোর্স রিলিজ করি এই ওয়ার্কশপের আন্ডারে তাহলে এইগুলো তারা পাবে। সো এখানে এই কোর্সগুলো দেখবেন যে আপনারা এখানে অ্যানলিস্টেড হবে, আপনারা এগুলো দেখতে পারবেন। সো আপনারা যারা বিজনেস ওয়ার্কশপে জয়েন করছেন বা করতেছেন
তারা তো ডেফিনেটলি তাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কারণ নাই। আপনাদেরকে একদম হাতে কলমে ধরে আমি দেখাবো, কোনো ইস্যু নাই। না বুঝলে আমাদের এক্সপার্ট আছে যে আপনাকে হেল্প করে বোঝাবে, কোনো প্রবলেমই নেই। আর ওয়ার্কশপে যারা আসতে পারতেছেন না তারা ম্যাক্সিমাম টাকার জন্য আসতে পারতেছেন না, এটা আমি বিলিভ করি না। কারণ হচ্ছে আপনি এখানে জয়েন করা মাত্র ইনস্ট্যান্ট এর চেয়ে বেশি জিনিস পাওয়া যাচ্ছেন। আপনি যদি সিরিয়াসলি ব্যবসা করতে চান, আপনি যেটা 1 লাখ টাকা পাইতেন সেটা আপনি 25,000 টাকা পাইতেছেন। সো ডেফিনেটলি এটা টাকার জন্য না। হয়তো অনেকেই এখানে আসতে পারতেছে না, যে হয়তো উনি এখন বিজনেস করতেছে না, ফিউচারে করবে বা এই টাইপের হইতে পারে। সো তাদের ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করব, ফিউচারে যদি কোনো সুযোগ পাই হয়তো ব্যাপারগুলো নিয়ে চেষ্টা করব করার জন্য, ডিপেন্ড করবে। বাট একদম ইনডেপথ জিনিসপত্র এভাবে ফ্রি সেশনে শেয়ার করা যাবে না, এটার মিসইউজ মানুষ করবে। মানে এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভ রাখতে হয়, এই জন্য মানুষ এটাকে একটু প্রাইজই সেল করে, আদারওয়াইজ করে না। এটা সবার ফিলোসফি। বাংলাদেশে অন্যান্য যারা আছে তারা আসলে যে ফ্রিতে কিছু দেখায় না, এটার বিপক্ষে যে আমি ব্যাপারটা তা না, এটাও অনেকাংশে রাইট। ফ্রিতে সব দেখাইলে মার্কেট নষ্ট হয়, এটা সত্য কথা, এটা আমি অ্যাডমিট করি। তো এই জন্য আমরা যেগুলা পাবলিকলি দেখানো সম্ভব সেগুলো আমি পাবলিক লাইভে এখন দেখাচ্ছি, যেহেতু এটা ফেসবুক ওপেন প্ল্যাটফর্মে লাইভ হচ্ছে। আর যেগুলো পাবলিকলি পসিবল না সেগুলো আমরা হচ্ছে ওয়ার্কশপের ভিতরে দেখানোর চেষ্টা করি। সো এই তো। সো পরে ইনশাল্লাহ আপনারা যারা ওয়ার্কশপে জয়েন করতেছেন করে ফেলেন। ওয়ার্কশপে নতুন করে রেজিস্ট্রেশন করতে যদি চান খুব ইজি, জাস্ট এখানে ওয়ার্কশপের ওয়েবসাইটে এসে চলে যাবেন, অথবা এই ভিডিওর নিচেও মনে হয় লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে গিয়ে আবেদন করে ফেলেন। আবেদন করার পর যদি আপনি আমাদের থেকে সিলেক্টেড হন তাহলে আপনাকে মেইল করা হবে, কারণ আমরা সবাইকে নিচ্ছি না। যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনি পেমেন্ট কমপ্লিট করে আপনি জয়েন করে ফেলেন। সো অনেকেই জয়েন করে ফেলছে, হয়তো আমরা খুব দ্রুত এটা ফিনিশ হয়ে যাবে আমাদের প্রসেস। আমাদের যা সিট ছিল তা অলমোস্ট আমাদের যা মানে কোটা ছিল তার অলমোস্ট অনেকাংশেই ফুলফিল হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। সো এই জন্য আমরা সেকেন্ড স্লটে যারা আছে তাদেরকে অলরেডি দিছি। সো ওখান থেকে অনেকে জয়েন করতেছে। এটা কোনো ডেডলাইন না এক্স্যাক্টলি, যে মানে আমাদের সিট মানে আমরা যতজনকে নিতে পারবো এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত মানুষ জয়েন করতে পারবে। তবে আপনি যদি জয়েন করতে চান তবে অ্যাজ সুন অ্যাজ খুব দ্রুত জয়েন করে ফেলেন, এটা নিয়ে সময় নিয়েন না, যত তাড়াতাড়ি পসিবল পেমেন্ট করে আপনি জয়েন করে ফেলেন। দ্যাটস ইট। ওকে, দেখা হচ্ছে নেক্সট 10 নম্বর ক্লাসে। সোমবারে হবে ক্লাসটা, সোমবার রাত 9টায়। আল্লাহ হাফিজ।